আগে যখন চাকরির জন্য সিভি দেখা হতো, সেখানে সিভিতে একটা কমন পয়েন্ট থাকতো যে কম্পিউটার লিটারেসির সেখানে কি থাকতো, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলোই। কিন্তু এখন যেটা হয়েছে, এখন এআই আসার পরে বা ফেসবুক বা ইন্টারনেটের ব্যাপক প্রচলনের কারণে এখন কম্পিউটার লিটারেসিতে যদি কেউ শুধু মাইক্রোসফট এক্সেল বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লেখে, সেটাকে ঠিক ওই লিটারেসির জায়গায় দেখা হয় না। এখন যেটা হয়েছে যে টেকনোলজির এমন অ্যাডভান্সমেন্টের সময় যেটা হয়েছে, টেকনোলজি আমাদের রেগুলার লাইফে ঢুকে পড়ছে এবং টেকনোলজির নিজের যেহেতু একটা আলাদা ধর্ম আছে, তো সেই টেকনোলজির ধর্মর মধ্যে যারা আসলে জীবনযাপন করে, সেইটা যখন আমাদের নন টেকি লাইফস্টাইল সেইটাকে কীভাবে ইফেক্টেড করে, এইটা নিয়ে আসলে অনেক রকম ভাবনা আমার অনেক দিন ধরেই ছিল। কিন্তু এইটা নিয়ে কথা বলার জন্য বাবুল রশিদ উপযুক্ত রিসোর্স পাওয়া যাচ্ছিল না। তো সেই সময় আমার ভার্সিটি লাইফের ফ্রেন্ড রাসেল, মুমিনুল হক রাসেল, ওর সাথে একদিন একটা বিয়ে খাইতে গেলাম, ওর কলিগের বিয়ে, কিন্তু আমি সেখানে জোর করে বেদাতে খাইতে গেছিলাম। তো তখন মনে হলো যে এটা নিয়ে ওর সাথে আলাপ করা যেতে পারে, কারণ ওর দেখা যাচ্ছে জীবনানন্দ নিয়ে ইন্টারেস্ট আছে, ও হুমায়ুন আহমেদ পড়ে, ও গান শোনে, আবার আমার কঠিন কঠিন বই সেটাও 2-5 পৃষ্ঠা পড়ার চেষ্টা করে, কিন্তু আগাইতে পারে না বলে রেখে দেয়, কিন্তু সে পড়ার চেষ্টা করে। তো এই জন্য ও নিজে আবার একজন কি বলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বুয়েটেও সিএসসিতে ছিল, এখন একটা কোম্পানি আছে, সেটা হচ্ছে রেড ডট ডিজিটাল সলিউশন লিমিটেড বোধ হয়, সেটা রবির একটা সাবসিডাইজড কোম্পানি। তো সেখানে সে অনেক দিন ধরে কাজ করতেছে। সো আমার মনে হলো যে ওর মধ্যে যেহেতু আর্ট কালচার কনজামশনের একটা ন্যাক আছে, আবার সে ফুল ফ্লেজ টেকনোলজির মধ্যেই সারাদিন থাকে, ফলে এই যে আমার যে ইনকোয়ারিটা নিয়ে কথা বলার জন্য ও খুব ভালো রিসোর্স। তো ও রাসেল আজকে আসছে, কিন্তু যথারীতি দেরি করে আসছে, ফলে আমাদের একটু শুরু করতে দেরি হচ্ছে, বাট স্টিল আমার মনে হচ্ছে আলাপটা ইন্টারেস্টিং হবে। তো রাসেল, তুমি আমাকে বলো যে এই যে তুমি, আচ্ছা তার আগে একটা কারেকশন দিই, কারেকশন ঠিক না, তুমি যখন ইন্ট্রোডাকশন দিচ্ছিলা তখন একটা লাইন বলছো যে 2-5 পাতা পড়ছে, এই ব্যাপারটা ঠিক না। আসলে বেশ কয়েকটা বই ফুল পড়েছি আর কি, মানে মৌনতা ক্লাব, তারপর হচ্ছে ধরো নামহীন বই যেটা, আর আরেকটা বই, আচ্ছা যাই হোক, আমার বই আজকের আলাপে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, ঠিক আছে। আমি তোমাকে প্রথমে যেটা জিজ্ঞেস করব যে এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, সো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট তোমার জায়গা থেকেই করো, মানে তোমরা যখন সিএসসিতে 1-1 পড়তা, তখন টেকনোলজি যে বিষয়টা ছিল, বা তুমি যখন চাকরি শুরু করলা সম্ভবত 2011-12-তে, 2011, সেই সময়ের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, আর আজকে যখন অফিস থেকে ফেরত আসলা, এই যে তিনটা আলাদা আলাদা ফেজ ছিল, এই তিনটা আলাদা আলাদা ফেজে বাংলাদেশের টেকনোলজিক্যাল ফেজে আসলে কী ধরনের চেঞ্জ তুমি অনুভব করতেছো? হ্যাঁ, তিনটা ফেজে আসলে আমি একটু চিন্তা করি, আমি যখন পাস করছি তখন যে অবস্থা ছিল, এটা 2011, এখন হচ্ছে 2025, রাইট, 14 বছর। বাট 14 বছরে যে প্রগ্রেস বা যে ইভলিউশন হচ্ছে টেকনোলজিক্যাল, আমার কাছে মনে হচ্ছে ধরো যে অবস্থায় আছি আমরা, এটা তো কাইন্ড অফ হচ্ছে, মানে টেকনোলজি না থাকলে 2011 থেকে 25-এ আমরা যেখানে আছি, আমার মনে হয় টেকনোলজি না থাকলে এটা 1000 বছরও পসিবল হতো না। এই যে ডিসরাপশনটা হচ্ছে 2011-তে আমাদের অত জাস্ট হচ্ছে যে এই যে অ্যাপস যে ব্যাপারটা ছিল, অ্যান্ড্রয়েড মানে অ্যাপসের ডেভেলপমেন্ট, ওইটা খুবই অতটা ইয়াতে ছিল না আর কি, আই মিন অত হিউজ ছিল না, ম্যাসিভও ছিল না। দেন হচ্ছে যে আমাদের ইন্টারনেটের যে ব্যাপারটা ছিল, ব্যান্ডউইথ এবং ইন্টারনেটের যে বিস্তৃতিটা ছিল বাংলাদেশে, সেটাও ছিল না। সেখানে হয়তো অল্প কিছু লোকজন, মানে যারা হচ্ছে কম্পিউটার টেকনোলজি নিয়ে কাজ করে, ওরাই শুধু কাজ করতো, এবং এটার যে আই মিন আউটকামটা, এটার বেনিফিশিয়ারি গ্রুপটাও খুবই কম ছিল, মানে ইনস্টিটিউশন লেভেলে কাইন্ড অফ হচ্ছে ব্যাংক, তারপর কিছু এন্টারপ্রাইজ কোম্পানিগুলো, ওরাই হচ্ছে মানে মেইন ইয়েটা পেত আর কি, বেনিফিটটা। বাট এখন যেটা হয়েছে, এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে এখন এক একটা পার্সন এক একটা ইনস্টিটিউট হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু মানে 2011-তে ছিল না, মানে একটা পার্সন কিন্তু চাইলেও অনেক কিছু করতে পারতো না, তার অনেক লিমিটেশন ছিল, অনেক স্ট্রাগল ছিল। বাট এই 14 বছর এখন একটা পার্সন এক একটা ইনস্টিটিউটের মতো রোল প্লে করতে পারতেছে। সো এটা আমার মনে হয় একমাত্র টেকনোলজির কারণে পসিবল হয়েছে, যে এক পার্সন ক্যান বি এ ইনস্টিটিউট, মানে ব্র্যান্ড। দিস হ্যাজ বিন পসিবল আই গেস অনলি ফর কম্পিউটার
টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। আমি এটাকে যদি আরেকটু অন্যভাবে দেখার চেষ্টা করি, যে তুমি যেটা বলতেছো এইটা মোস্ট প্রবাবলি ইউটিউব এবং ফেসবুক, টিকটক এই প্ল্যাটফর্মগুলোর দিকে ইঙ্গিত করে বলতেছো। হ্যাঁ রাইট, এটা একটা ফ্যাক্ট। হ্যাঁ এটাও একটা ফ্যাক্ট। আর একটা হচ্ছে যে ধরো একটা সময়, মানে ওই সময় আমার কাছে একটা ব্যাপার মনে হচ্ছে তোমার সাথে কথা বলার সময়, যে ওই সময়ে একটা ডিসক্রিমিনেশন ঠিক না, এটা কীভাবে বলি, ধরো বুয়েটেরই কথা বলি, যে আমাদের অনেকে অনেক কিছু জানে, সে প্রচুর স্টাডি করতো, প্রচুর বই পড়তো, তাই না? আবার হচ্ছে ধরো কোনো মেন্টরশিপ নিত, বা ধরো তুমি একটা বিষয় বুঝতেছো না, সেটার জন্য একটা রাইট পারসন খুঁজে বের করা, ওই পরিমাণ ইফোর্ট দিয়ে তার হচ্ছে রিসোর্সটা বের করা লাগতো যে কে এই জিনিসটা জানে, এবং যে জানে সে হয়তো ধরো একটা ওয়েতেই তাকে বুঝাইতে পারতেছে। বাট এখন মানে আজকের এই অবস্থায় আমার মনে হয় যে মানুষের মধ্যে যে ডিসক্রিমিনেশনটা, একটা হচ্ছে একটা সময় ধরো তোমার মানে অনেক বেশি ইফোর্ট দিয়ে অনেক বেশি পরিশ্রম করে, তারপর হচ্ছে তোমার মেধার অনেকটা খরচ করে করে অনেক কিছু জানা লাগতো। সো সেটা হয়তো সবাই ইফোর্টটা দিত না। তখন এই জন্য কী হইতো, যে একটা গ্রুপে হয়তো 100 জন আছে, 2 জন হয়তো অনেক বেশি জানে, বাকি 98 পিপুলই আসলে তেমন কিছু জানে না। 2 জনের মধ্যে ডিফারেন্সটা অনেক ছিল, মানে নোয়িং এর দিক থেকে, নলেজের দিক দিয়ে, ইভেন যদি সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজটাও বলো, সেটাও ডিফারেন্সটা হিউজ ছিল। বাট এখন আমি দেখতেছি যে এখন আমাদের যে ক্যারিশমা আছে, বা এখন একজন অনেক কিছু জানে, বাকিরা জানে না, এই ব্যাপারটা আস্তে আস্তে চলে যাচ্ছে। এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা ডিসক্রিমিনেশন ছিল, যে এটা নাই। হ্যাঁ এখন কাইন্ড অফ হচ্ছে আমরা কাছাকাছি জানি। আমার মনে হয় তোমার এইখানে আমার 2টা পয়েন্ট অ্যাড করার আছে। প্রথম কথা হচ্ছে যে তুমি যে সময়টার কথা বলতেছো, এটা কি 1995 বা 85 সময়কার কথা বলতেছো, নাকি এই যে একটা সময় অনেক কিছু জানা লাগতো, মানে তোমার 2011 সালের রিয়েলিটিতেও কি এটা সত্য? মানে 2011 সত্য, কারণ কি 2025 সালের রিয়েলিটিতে তোমার এই স্টেটমেন্ট আসলে কতটুকু চেঞ্জ হয়েছে? না, এটা সত্য, কারণ কি 2011 বলো বা 2009 বলো, এটা আমি ফিল করছি, এটা এখন ফিল করি। কারণ এখন আমার ধরো একটা বিষয় অথবা সিএসসির একটা থিওরি অথবা একটা মানে ব্যাপার আমার জানার জন্য খুব একটা কষ্ট করা লাগে না। ধরো আমি এখনও তো ধরো কিছু কিছু কাজ করা লাগে, হয়তো বোঝার চেষ্টা করি, তখন আমি ইউটিউবে সার্চ করে করে আমি এখানে এরকম ধরো 100টা জিনিস পাইছি যেটা অলরেডি করা আছে। এখান থেকে 100টা থেকে আমি বের করি যে কারটা আসলে বেশি কনভিন্সিং, কে সুন্দর করে অ্যানালজি দিয়ে জিনিসটা এক্সপ্লেন করছে। তো ওখান থেকে আমি বেস্ট জিনিসটা বের করে আমি কিন্তু মোটামুটি উইদাউট এনি মেন্টরিং, উইদাউট গোয়িং এনি ওয়ান যে হু ইজ মানে ভেরি এক্সপার্ট, তার কাছে যাওয়া লাগতেছে না, বরঞ্চ আমি আমার মতো করে যেই জিনিসটা আমি বুঝতে পারতেছি ওইভাবে কিন্তু পেয়ে বুঝতে পারতেছি। সো আমি ফিল করি এটা যদি ধরো 2007-8 দিকে থাকতো, তাহলে হয়তো বা আমার লার্নিংটা আরেকটু ডিফারেন্ট হতো, হয়তো বা আমার প্যাশন অথবা আমার ইন্টারেস্টই চেঞ্জ হয়ে যেত। মানে আমি কিন্তু কাইন্ড অফ হচ্ছে যে কম্পিউটার সায়েন্সে খুব একটা ফেসিনেটেডও ছিলাম না, মানে প্যাশনেটও ছিলাম না, কারণ ওই সময় মানে খুব একটা ভালো লাগতো না আর কি। সো এখন মনে হয়, কারণ বিকজ অফ দ্য ধরো আমরা তো জানি বুয়েটে পড়াশোনা করছি, স্যাররা হয়তো ঠিকমতো বোঝানোর চেষ্টা করছে, আমরা যারা একটু অল্প বুঝতাম তারা হয়তো স্যারেরটা ঠাস করে বুঝতে পারতাম না, কারণ আমাদের বেসটা অত স্ট্রং ছিল না। তো সেই সময়ে যদি আমাদের এরকম রিসোর্সগুলো থাকতো, ইন্টারনেটটা থাকতো, ওয়েবসাইটটা এত থাকতো, তখন মনে হয় আমাদের গ্রোথটা হয়তো আরেকটু মানে একটু ডিফারেন্ট ওয়েতে হইতো। সো এখন ব্যাপারটা হচ্ছে কি, যেমন আমরা ম্যানেজ করতেছি এখন কিন্তু মানে কেউ চাইলেই, হ্যাঁ ধরো তোমার যদি ইন্টেনশন থাকে, তাহলে মানুষের মধ্যে মানে গ্যাপটা খুব সিগনিফিকেন্ট না, সে চাইলেই তোমার কাছে আসা লাগতেছে না, অথবা মাইক্রোসফটের এক ইঞ্জিনিয়ার কাছে যাওয়া লাগতেছে না, সে চাইলেই সে মানে ইন্টারনেট থেকেই খুব সুন্দর রিসোর্স বের করে মোটামুটি ওই সাবজেক্টে এক্সপার্ট হয়ে যেতে পারতেছে, ওই বিষয়টাতে মোটামুটি হ্যান্ডসনও এক্সপার্ট হতে পারতেছে। তো 2011-তে কিন্তু এতটা ম্যাসিভ ছিল না, এটা তো এক্সপোনেনশিয়ালি রিসোর্সগুলো বাড়তেছে। আমার মনে হয় যে মানুষের এই লার্নিংটাও মানে খুবই এক্সপোনেনশিয়ালি বাড়তেছে, মানে মাল্টিপ্লাই হচ্ছে, যে ফার্স্ট ডেতে যে লার্নিং সেকেন্ড ডেতে লিনিয়ার না, সেটা হয়তো ধর মাল্টিপ্লাই হয়ে 5x 6x হয়ে যাচ্ছে এরকম আর কি। হ্যাঁ, আমি বহুদিন আগে একজন ইন্ডিয়ানের সাথে গল্প করতেছিলাম, তো সে আমাকে একটা লাইন বলতেছিল যে দ্যার ইজ এ ফাইন লাইন বিটুইন নোয়িং অ্যান্ড লার্নিং। সো তুমি যেটা বলতেছো এগুলো কি লার্নিং না নোয়িং? ইয়েস, নোয়িং অ্যান্ড লার্নিং, রাইট। লার্নিং অ্যান্ড নোয়িং, হ্যাঁ নোয়িংটা তো একটু হাই লেভেলে মনে হয়, তাই না? রাইট, আর লার্নিংটা হচ্ছে যে কাইন্ড অফ লার্ন করতেছে। সো নোয়িংটা মনে হচ্ছে আমিও হয়তো অত বুঝতে পারতেছি না নোয়িংটার ডেফিনেশন কি, এটা একটু মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ধরো যে আমরা অনেক কিছু জানতেছি কিন্তু আসলেই কি এটা শিখতেছি?
হ্যাঁ মানে ধরো যে তুমি বললা যে তুমি যা যা আছে সব কিছু তুমি এখন ওই জানা ফেলতেছো বা চ্যাট জিপিটি তোমার একটা হ্যাঁ সলিউশন রাইট দিতেছে, রাইট রাইট কিন্তু সেইটা কি তুমি ওইরকম মানে নিজের ভেতর ধারণ করে যে শেখার ব্যাপারটা, সেই শেখাটা কি হচ্ছে? শিখাটা মানে আমি হ্যাঁ তোমাকে বলি যে তোমরা যখন না এটা একটা পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পারছি তোমার পয়েন্টটা, যে শিখা হ্যাঁ এটা একটু হয়তো কম হচ্ছে, মানে স্ট্রাগল যেহেতু কম, নোয়িংটা কম হচ্ছে। বাট তুমি যদি কালেকটিভ আউটপুটের কথা বলো, আউটপুট কিন্তু অনেক বাড়তেছে। মানে হোয়াট এভার ওয়ে আই লার্ন, অথবা আমার মনে হয় যে আমরা যারা কাজ করি তাদের কাছে কিন্তু নোয়িং আর লার্নিং থেকে আমার মনে হচ্ছে আউটপুট এবং ভিজিবিলিটি বেশি ইম্পর্টেন্ট, কারণ এটার একটা মানে ভিজিবল সিগনিফিকেন্স আছে। তো সেটা কিন্তু দরকার মানে অর্গানাইজেশন বা কোম্পানিগুলোতে। নোয়িং লার্নিংয়ে হয়তো একটু ডিফারেন্স আছে, সে হয়তো বলতে পারবে না, হয়তো বা তুমি তার কাছে অনেক কিছু পাবা না, বাট তার আউটপুটটা কিন্তু চলে আসতেছে। ওকে, তাহলে এখানেও কি ধরো যে তোমার কাছে যে মেশিনটা আছে আর আমার কাছে যে মেশিনটা আছে, so হ্যাঁ হ্যাঁ তখন কি তোমার আমার স্কিল পার্থক্যটা এখানে ম্যাটার করবে না? যে আসলে মেশিনটাকে সবচেয়ে ভালোভাবে চালাইতে পারতেছে তার মেশিনে তো আসলে বেটার আউটপুট রাইট দিবে। রাইট, এটাকে যে প্রম্পট ইঞ্জিনিয়ার বলে, যে হ্যাঁ, so ওয়ান হু নোস, এখানে আসলে আর তো অনেক কিছু সেখানেও তো লাগে। আসলে তোমার আমার স্কিলের বা মেধার পার্থক্যটাই মেশিনের আউটপুটে ম্যাটার রাইট করতেছে। সো হ্যাঁ তাহলে হ্যাঁ তুমি আমি যদি পুরোপুরি মেশিন নির্ভর হয়ে যাই, তাহলে আসলে আমরা ওই প্রম্পটটাকে দিতে পারবো? প্রম্পটটা এটা তো ডিপেন্ড করতেছে, ধরো মানে প্রম্পটটা দিবা হচ্ছে তুমি, হ্যাঁ ডোমেন এক্সপার্ট তো একটা দরকার আছে, যেরকম তুমি লেখালেখি করো অথবা আর অনেক কিছুই করো, হ্যাঁ সেটাতে তোমার যে ডোমেন এক্সপার্ট হয়, মানে এটা ডিপেন্ড করতেছে হাউ ইউ আস্ক দ্য কোশ্চেন। তো তোমার কোশ্চেনের প্যাটার্নটা একটু ডিফারেন্ট হবে, হ্যাঁ সো ওইটা হয়তো আর একটু মোর কংক্রিট একটা আউটপুট নিয়ে আসবে তোমার ডোমেনে। বাট আমাদের ডোমেনে যারা ধরো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, ডেভেলপমেন্টে কাজ করতেছে, ডেফিনেটলি ডোমেন অথবা নোয়িং যে আমি কতটুক জানি অথবা কত ভিতরে ঢুকতে পারি, নোয়িংয়ের একটা ইম্প্যাক্ট এখন মনে হচ্ছে যা আছে। হ্যাঁ, যে আমার কোশ্চেন করার সময় যে আমি যে কোশ্চেনটা করি ওইটার উপরও ডিপেন্ড করে যে আমার অ্যান্সারটা কেমন হবে। সো ওইটা করতে গেলে আবার আমার একটু এক্সপিরিয়েন্স আর একটু হচ্ছে উইজডমেরও দরকার আছে। সো এটার একটা ইম্প্যাক্ট আছে, মানে আমার হয়তো ব্যাক এন্ড ফোর্থ কম করা লাগতেছে। যেমন আমি তো প্রম্পট ইঞ্জিনিয়ার, এখন যারা করতেছে দিচ্ছে বলে যে এটা হয়নি, আর একটু চেঞ্জ করো, হ্যাঁ আবার একটু চেঞ্জ করতেছে, অথবা আর একটু এরকম করে করো। সো ওই জায়গাটায় আমার মনে হয় যে যারা একটু ট্রেডিশনাল ওয়েতে লার্ন করছে অথবা বইগুলো পড়ছে, তাদের আউটপুটটা হয়তো আর একটু বেটার হবে, হয়তো বা তাদের কোশ্চেনারিজগুলো আর একটু ডিফারেন্ট হবে, আর একটু রিয়েলিস্টিক কোশ্চেন হবে, যেটা হয়তো তার মানে ওই চ্যাট জিপিটি অথবা হোয়াট এভার এআই ওদের হয়তো কষ্ট কম করতে হয়। আর যারা একটু গ্যাপ আছে ওদের জন্য হয়তো কষ্টটা একটু বেশি। সো এই জায়গায় হয়তো একটা ইম্প্যাক্ট আছে এখন মনে হচ্ছে। ওকে, এই প্রসঙ্গে আসবো। এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে টেকনোলজি তো আমাদের লাইফের প্রায় পুরোপুরি আমাদেরকে ঘিরে রাখছে। রাইট তো টেকনোলজিতে যেহেতু হিউম্যান টাস্ক কম, মানে টেকনোলজির মূল জিনিসটাই হচ্ছে সেখানে অটোমেশন থাকবে, রাইট সেখানে হিউম্যান ইন্টারভেন বা হিউম্যান টাস্ক খুবই কম থাকবে। তো তুমি যেহেতু একটা টেকনোলজিক্যাল ইয়ের মধ্যে থাকো, সো তাহলে তোমার মধ্যে এই যে হিউম্যান টাচের যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিভাবে কাজ করে? লাইক তুমি গান শোনো, মানে আমি বলছি না যে যারা টেকনোলজিক্যাল পার্সন তারা গান শুনতে পারবে না, তারা কবিতা আবৃত্তি করতে পারবে না, কিন্তু আমার এটাও বিবেচনায় রাখতে হয় যে তুমি যখন ছোট ছিলা, মানে যখন তুমি 7, 8, 9, 10-এ পড়ো বা ইন্টারমিডিয়েটে পড়ো, ওই সময় তো আসলে তোমার মধ্যে এই বিকাশগুলো হয়েছে। ফলে তোমারে আমি পুরোপুরি টেকনোলজিক্যাল জায়গা থেকেও বিচার করতে পারতেছি না। আমি বরং বলতে চাই যে যে ছেলেটা এখন কলেজে পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে, ওই ছেলেপেলেগুলোর এই টেকনোলজিক্যাল যে সারাউন্ডিংস বা যদি সার্ভিলেন্স বলি, ওদের মধ্যে কি তোমার মনে হয় যে এই হিউম্যান টাচের এই ব্যাপারগুলো কীভাবে হবে, ইন্টিগ্রেটেড হবে, বা আদৌ ওদের এই ডিমান্ডটা আছে মনে হয় কিনা তোমার? বিশেষ করে তুমি যেহেতু প্রচুর ডেভেলপার নিয়ে কাজ করো, অনেক ইয়াং ডেভেলপার নিয়ে কাজ করো। এটা আমি বলি, যেমন তুমি একটা খুব সুন্দর একটা পয়েন্ট আইডেন্টিফাই করছো, যে আমরা কিন্তু একটা ব্রিজ হিসেবে আছি। একটা হচ্ছে যে বিফোর মানে টেকনিক্যাল মানে ম্যাসিভ অ্যাডভান্সমেন্ট, ওইটাতে আমরা মানে টাচ ইন কিপ ইন্ডিয়াতে ছিলাম, এখন আবার দেখতেছি যে ফুল একটা মানে ডিসরাপশনের ভিতর আছি। সো এটা আসলে ভালো একটা পয়েন্ট আইডেন্টিফাই করছো। তো এখন যারা ধরো একদম মানে জন্ম হওয়ার পর থেকে স্মার্টফোন নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, তারপর হচ্ছে একদম সারাউন্ডিংসের ভিতরে আছে, এদের মধ্যে আমি দেখতেছি যে একটু ইমোশনাল ইয়েটা একটু কম, মানে এরা কাইন্ড অফ হচ্ছে মেশিন
একটা ভাব আছে, এবং যেহেতু আমরা ম্যানেজ করি, দেখি তো ছেলেপেলে, এবং এরা মানে তোমার কাছে সামটাইমস একটু সারপ্রাইজ লাগবে যে আসলে এরা এইভাবে চিন্তা করে কেন। ধরো তুমি একটু মানবিক, একটু গ্র্যাটিটিউড একটু আছে, হ্যাঁ। সো এদের মধ্যে আমি দেখতেছি যে তোমার একটু এই জিনিসগুলোর আসলে একটু ল্যাকিংস আছে। এরা আসলে ওই ব্যাপারগুলো অত ফিল করতে পারে না। আমার কাছে একটু সারপ্রাইজ লাগে। পরে মনে হয় যে না, আসলে ওরা হয়তো এই ব্যাপারটা আসলে বুঝতেই পারে না কখনো, যেহেতু ওই মানে বিফোর যে টেকনিক্যাল ইয়াটা ওইটাতে যেহেতু ছিল না ওই জেনারেশনে, মানে আমরা যারা জেনজি বলতেছি, যে এটা হ্যাঁ ডেফিনেটলি ওদের একটা মানে ইমোশনাল সাইড থেকে চিন্তা করলে মানে এই ব্যাপারটা ওদের মধ্যে একটু কমই হারিয়েই যাচ্ছে বলা যায়। যে একটু মানে কথা বলার সময় তোমার সাথে একটু কানেক্ট করে কথা বলা, তারপর তুমি হয়তো আমাকে একটা কিছু করছো, আমি একটু তোমাকে গ্র্যাটিটিউড দিলাম, অথবা তুমি তার জন্য কিছু করতেছো, এই ব্যাপারগুলো একটু মনে হয় টেকনিক্যাল কারণে একটু মিসিংই দেখি, বেশ ভালোভাবেই মিসিং আছে, ওরা এটা ফিলই করে না। এবং এটা আমার কাছে সামটাইমস খুবই সারপ্রাইজ লাগে যে এটা পরে চিন্তা করি যে না, এখন মনে হয় সামনে বোধহয় আরও এরকম আরও অনেক কিছু আছে, যে ইমোশনাল অ্যাটাচমেন্ট মানে ফ্যামিলি বন্ডিং এগুলো আস্তে আস্তে হয়তো থাকবে না। কাইন্ড অফ আমরা যে সায়েন্স ফিকশন মুভিগুলোতে দেখি, যেসব দেখি আর কি, যে ইন্ডিভিজুয়ালিজম মানে টেকনিক্যাল, আই মিন দুইটা রিলেটেড, যে মোর টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট, মোর হচ্ছে ইন্ডিভিজুয়ালের দিকে চলে যাবে, যে তার সব কিছু আছে, মানে তার তো হেল্প লাগতেছে না। আমি যেটা বললাম যে আগে যেরকম একটা স্যার আমরা খুব রেসপেক্ট করতাম, কারণ স্যারের কাছে আমরা লার্ন করতেছি, স্যার আমাদেরকে গাইড করতেছে, কিন্তু এখন কিন্তু মানে কোনো গুরু নাই অথবা কোনো স্যারও নাই। সো আমি তো চাইলে নিজে নিজে অনেক কিছু শিখতে পারতেছি। সো এই ব্যাপারটার কারণে হয়তো ওদের এই মানে রেসপেক্ট অথবা যে ইয়াগুলো আছে, গ্র্যাটিটিউড, মানে সে তো চিন্তা করতেছে আমি তো করতেছি, কাইন্ড অফ হচ্ছে মানে গড লাইক, যে আমি তো সব, আমি চাইলে তো সব কিছু করতে পারি, যেহেতু আমার টুলস টেকনিক আছে, আমি নিজে নিজে শিখতে পারতেছি। সো এটার কারণে মনে হয় একটা ভালোই একটা ইয়ে হবে সামনে, হয়তো আর একটু বেশি হবে এটা। ওকে, তুমি তো মানে প্রায়ই শুনি যে তুমি বিভিন্ন কফি শপ, বিভিন্ন রেস্টুরেন্ট, হ্যাঁ, এই সব জায়গায় এক্সপ্লোর করা তোমার একটা বেশ বড় ভালো রকম শখ। আবার তুমি যে খুব খাও তাও না। না এটাও না। তাহলে তুমি যে এই যে এত তো কফি শপে যাও, এত তো রেস্টুরেন্টে যাও, এটার পেছনে তাহলে পারপাস কি? ওখানকার স্টোরি কালেক্ট করো নাকি ওখানকার মানুষের মুভমেন্ট দেখো? কি কারণে তোমার এই শখটা? আচ্ছা, আমি হ্যাঁ ছোটবেলা থেকেই বলা যায় যে আমি আসলে, তুমি যেটাকে বলো কাইন্ড অফ হচ্ছে মিসফিট বলো তোমার টার্মে, হ্যাঁ, এটা কি তোমার টার্ম নাকি অন্য কারো টার্ম এটা? মিসফিট টার্মটা তো অলরেডি ইয়েতে আছে, মানে ডিকশনারিতে আছে, তো আমার উদ্ভাবন না, বাট এটা আমি অনেক লেখালেখি করছি আর কি। হ্যাঁ, সো আমার মনে হয়েছে যে কাইন্ড অফ সোশ্যাল মিসফিট, বাট আমি কেমনে কেমনে মানে মানায় নেওয়ার চেষ্টা করি আর কি, কিছুটা অ্যাটলিস্ট মিনিমাইজ করে চলার চেষ্টা করতেছি। স্টিল আমি আসলে দেখা যায় যে একটু মানে কোনো একটা জায়গায় আইসোলেটেডই থাকি, দেখি আশেপাশে কি হচ্ছে, দেখতে ভালো লাগে, কে কিভাবে বিহেভ করতেছে, কে কি নিচ্ছে, কার সাথে কিভাবে কথা বলতেছে। আর এটা একটা মারাত্মক ইন্টারেস্ট। আমি নতুন নতুন মানুষ দেখি যে তাকায় তাকায় দেখতেছি সে কি করতেছে, আশেপাশের সাথে কিভাবে রিয়েক্ট করতেছে, কি বিহেভ করতেছে, দেখতে ভালোই লাগে। আর যেটা বলতেছে কফি শপ, হ্যাঁ কফি শপে রিসেন্টলি যাওয়া শুরু করছে আর কি, আগেও অতটা যেতাম না। সো গিয়া মানে কফিতে একটা আমার গিয়েও চলে আসছে যে মানে অ্যাডিক্টেডই বলা যায়। যে আমার একটু একটা ইস্যু হয়েছিল, তো ব্ল্যাক কফি নিতে নিতে মানে ওর একটা ডাক্তারের একটা রিকমেন্ডেশন ছিল যে ব্ল্যাক কফি খাওয়ার আর কি। তারপর থেকে মানে কফি শপগুলোতে যে ব্ল্যাক কফি খেতে খেতে এখন একটা বলা যায় অভ্যাসই হয়ে গেছে। গিয়ে ভালোও লাগে, মানুষকেও দেখি, যদিও মানে অত কথা হয় না, মানে পরিচিত বন্ধুবান্ধব নিয়ে গেলে হয়তো কথাবার্তা হয়, আদারওয়াইজ দেখি আর কি কি হচ্ছে না হচ্ছে। ওকে, মানে আমাদের টেকনোলজির আলাপে এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। এইখানে আমি আরও কিছু বলার চেষ্টা করি, যে ধরো যে তুমি যখন নর্থ এন্ডে যাও বা ওয়েস্ট এন্ডে যাও, ওইখানে যারা যায় তাদের যে ইকোনমিক ক্লাস, হ্যাঁ হ্যাঁ, বা তুমি এরপরে তুমি যখন করতে পারো মানে স্টারে যাও বা নান্নার বিনাইতে যাও, ওদের আবার একটা আলাদা ইকোনমিক ক্লাস আছে। ডিফারেন্ট। আবার যখন টঙের দোকানে চা খাও বা হচ্ছে যে ওই যে ইয়েতে মানে নর্মাল ভাতের হোটেল যেটা, সেটা একটা আলাদা ক্লাস আছে। তো ক্লাস অনুযায়ী তো আসলে ওখানের গল্প আলাদা, সেট আপ আলাদা, ক্যারেক্টার আলাদা, সব কিছুই আলাদা, এবং তুমি কোনো রকম ইন্টারাকশন করতেছো না। তাইলে আসলে এই শুধুমাত্র বসে বসে দেখে আসলে তুমি তাদের কাছে কি কালেক্ট করো বা কি বুঝো? হ্যাঁ, এটা একটা মারাত্মক কোশ্চেন করছো। কি করি, হ্যাঁ এটা এমন হইতে পারে যে যেহেতু মানে আমি ধরো মানে আমি একদম ফেয়ার আনসার দেওয়ার চেষ্টা করি, বায়াস না হয় নাকি।
ধরো যেহেতু নিকেতনে শিফট করছি 3-4 বছর হয়েছে, সো নিকেতনের ওখানে আড্ডা দেওয়ার জায়গায় বললে আছে, টং আছে, বাট ওইভাবে অত দেখি না যে টঙে খুব একটা আড্ডা হচ্ছে। সো তো আড্ডার জন্য আমার কাছে মনে হয়েছে ওখানের যে ধরো অ্যাম্বিয়েন্সটা, হ্যাঁ, তারপর সারাউন্ডিংসটা, এটা মানে খুব ভাল লাগে কেন জানি, মানে খুব কুল। ধরো ওখানে টকের দোকানে হলে ধরো কি হয়, মানে নর্মালি এই যে ইউনিমার্ট ওখানে বসে থাকলে কেউ কিছু বলে না, তুমি তোমার নিজের মতো বসে আছো। ইভেন তুমি যদি ল্যাপটপে কাজ করতে চাও, ঘন্টার পর ঘন্টা কাজ করতে চাও, তো তুমি স্টারে গেলে কিন্তু তোমার 8 ঘন্টা পরে খোঁজাখুঁজি শুরু করো, ভাই উঠেন কাস্টমার আছে, উঠেন। ইয়েতে দাঁড়ায় থাকে, ঘাড়ের কাছে দাঁড়ায় থাকে। So আমার কাছে মনে হয়েছে ওখানে তুমি 200-250 টাকা দিয়ে চাইলে সারাদিন কাটা দিতে পারতেছো, সেটার ভ্যালু কিন্তু অনেক বেশি। ইভেন কিছু অর্ডার না করলেও কিছু বলে না। হ্যাঁ, কিছু বলে না। আমি এরকম নর্থ এন্ডে কয়েকদিন জাস্ট বসেছি, তুমি চাইলে সারাদিনই বসে থাকতে হ্যাঁ পারবা। ভাই যে আমি যে প্রিন্স কিচেনে বসে থাকি বেশিরভাগ দিন তো কিছু অর্ডারই করি না, খেলা দেখি বসে বসে। কিন্তু তুমি টঙে দেখো বা ওখানে ছোট একটা রেস্টুরেন্টে তোমাকে কিন্তু উঠাই দিবে, এবং একটা সময় না উঠালে কিন্তু তোমাকে ইনস্টল করে উঠাই দেবে, উঠেন, কিছু খাচ্ছেন না, সারাদিন এমনি এমনি বসে আছে। সো এটা মনে হয় মানে ওই জায়গায় যেহেতু ওই বাইন্ডিংসটা নাই, হয়তো এই জন্য হইতে পারে যে ওখানে যাই বসে থাকি হয়তো ভালো লাগে। এইটার তো আমি অন্যভাবেও দেখতে পারি। টঙে তুমি কি খাবা, একটা চা খাবা, একটা সিগারেট খাবা, কলা খাবা, বিস্কুট খাবা, সব মিলে বিল তো 40 টাকাও হবে না। কিন্তু ওই নর্থ এন্ডে তুমি সবচেয়ে নর্মাল কফিটা নিলেও তো 400 টাকা লাগবে। কফির সাথে কোনো একটা ডেজার্ট নিবা, মানে তোমার একজন খাইতে গেলে 1000 টাকা বিল হয়ে যায়, আর একজন থাকলে তো আরও বেশি। ফলে ওই অপরচুনিটি কস্ট হিসেবে তো ওরা তোমার পুষতে পারে। কিন্তু টঙে যেহেতু জায়গা কম, এবং আসলে কি পুষতে পারে, কারণ গুলশানের ধরো সারাদিনে যে স্পেস কস্ট, তারপর হচ্ছে তুমি ওখানে 6 ঘন্টা বসে আছো, এমন তো না যে আমি জানি না, এই জন্য বলো, এমন তো না যে প্রচুর ভিড় হচ্ছে তোমার কারণে বসতে পারতেছে না, তা তো না। হোস্টেলে তোমার উঠে যেত, ওখানে তো বেশিরভাগ রুম ফাঁকাই থাকে। হ্যাঁ, ফাঁকা থাকে, তারপরে কিছু কিছু পিক টাইম আছে, সন্ধ্যার পর ওখানে জায়গাটাকে পাওয়া যায় না। আমি বলতেছি এই কারণে যে টং তো দেখা যাচ্ছে যে ওর যেহেতু স্পেস কম, 1-to-1 ডিরেক্ট কমিউনিকেট করতে হয়। তো ওই নর্থ ইন্ডিয়াতে তোমার বুঝতে পারছি, ধরো এমন ব্যাপারটা আবার রিভার্স বলা যায়, তুমি যদি টঙে 800 টাকা দাও, তোমার সারাদিন 2 দিন বসে থাকতে দিবে। হ্যাঁ, আই থিংক দিবে। এটা একটা আমরা এক্সপেরিমেন্ট ট্রাই করে দেখতে পারি, যে উইদাউট কিছু ছাড়া বলে যে 4 বসে থাকেন, হইতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি। বাট এটা মনে হয় যে একটা এরিয়ার কারণে হয়তো, বা যেহেতু একটা ইয়া হয়ে গেছে যে ওই জায়গায় বসে থাকি, এবং পরিবেশটা খুব ভালো দেখে মনে হয় যে ভালো লাগে, এই জন্য হয়তো বারবার ওখানেই যায়। এবং আরেকটা ব্যাপার হয়তো ওখানে 2-3 বার গেলে আমার মনে হয় তোমার একটা এডিকশনে চলে আসে। এটা একটা ফ্যাক্ট মনে হয়, যে একটা 5-6 বার গেছো, দেন হচ্ছে তুমি ঘুরে ফিরে আবার ওই জায়গাতে চলে যাচ্ছ সাবকনসিয়াসলি। আচ্ছা, সো আমি যে যদি স্টোরির কথা বলো, স্টোরি কিন্তু আসলে ওখানে খুব একটা নাই। স্টোরি বরঞ্চ হয়তো টঙে থাকলে, ধরো ওখানে তো তোমার অনেক এটিকেট মেনটেন করে চলতে হয়, তুমি কারোর সাথে কথা বলবা একটু মানে খুব চিন্তা ভাবনা করে কথা বলতো। বাট টঙে কিন্তু অনেক ফ্রিডম, তুমি চাইলে মামারা এটা সেটা বলতেছো, দেশ নিয়েও কথা বলতেছো। ওখানে দেশ নিয়ে কথা বলাটাও রিস্কি, যে আশেপাশে আবার কে কি মনে করে, আবার কি কিভাবে নেয়, মানে অত ভদ্রতাও নাই, অত কিছু নাই। বাট টঙে তুমি একদম মানে একদম লো লেভেলের আলাপ থেকে হাই লেভেলের আলাপও ঘুরতেছো, তারা সবই বুঝে এটাকে। এটা একটা ফ্যাক্ট। তো স্টোরির দিক থেকে আমার মনে হয় এইসব জায়গায় বেস্ট, টং ফং যেগুলো আছে আর কি। আচ্ছা, তো এই যে মানে তোমাদের যে টেকনোলজিক্যাল যে লাইফ, সেই টেকনোলজিক্যাল লাইফে এই যে রেস্টুরেন্ট বা এই যেটা, এমন না যে শুধু টেকনোলজিক্যাল পার্সন ইয়েতে যায়, সবাই এই রেস্টুরেন্ট কালচারে ঢুকে যায়। তো আমার কথা হচ্ছে যে এই যে রেস্টুরেন্টে আমরা গেট টুগেদার করি, বসে বসে গল্প করি, এইটা আসলে এইটার সাথে টেকনোলজির কোনো যোগসূত্র আছে? মানে টেকনোলজির কারণে আমাদের লাইফ যেহেতু অনেক ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে গেছে, আমরা আমাদের বাসায় দাওয়াত দেওয়ার ব্যাপারটা নাই, বা ধরো আমরা তো খোলা মাঠেও গল্প করতে পারতাম, খোলা মাঠের পরিমাণও কম। সব কিছু মিলে এই রেস্টুরেন্ট কালচারের যে বিষয়টা বৃদ্ধি পাওয়াটা, এটার ব্যাপার সাথে তোমার দৃষ্টিভঙ্গি কি? না, এটা ডেফিনেটলি, কারণ টেকনোলজি অ্যাডভান্সমেন্টের কারণে মানুষ তো লনলি হয়ে যাচ্ছে। মানুষ মনে করো খাবারের ব্যাপারটা যতটুকু শুনছি যে একটা সাইকোলজিক্যাল ইয়াও হয়তো, যে অনেকে যারা খুব ডিপ্রেশনে থাকে অথবা যাদের বন্ডিং কম, এরা তো হচ্ছে যে খাবারের প্রতিও কিন্তু ফ্যাসিনেটেড থাকে। সো ডেফিনেটলি আমার মনে হয় যে এইসব ল্যাকিংস বন্ডিং, যেমন আমরা ফ্যামিলি থেকে দূরে চলে যাচ্ছি, প্লাস হচ্ছে মানুষের সাথে কানেক্টিভিটিও কমে যাচ্ছে। যেমন আগে গ্রামে থাকতে তো ধরো রেস্টুরেন্টের ব্যাপার তো মাথায়, মানে রেস্টুরেন্ট কি এটা আবার, বা এখানে মাসে বা কিন্তু যেতেও না, মানে লাইফ টাইমে হয়তো রেস্টুরেন্টে কেউ যেত না এরকম। বাট এখন তো মানুষ এত বেশি একা হয়ে গেছে, সো যে আমার মনে হয় মানুষের সাবকনসিয়াস মাইন্ডে হয়তো ওই ব্যাপারটা আছে, ইভলিউশনারি যে নিড, ইমোশনাল যে নিড, সেটা হয়তো আছে।
বাট সেটা তো কোনোভাবে আসলে ওই টাচিংটা সে পাচ্ছে না, যে রিলেটিভস অথবা ফ্যামিলির সাথে কানেক্ট থেকে। সো এটা এমন হইতে পারে যে ওই ইমোশনাল নিড থেকে হয়তো সে ওই যে রেস্টুরেন্টে যাচ্ছে, মানে একটা ফেক একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতেছে, ফেক একটা সোশ্যাল রিলেশনশিপ, খাবার দেখে ছবি টবি তুলে হয়তো ওইটা হয়তো মিট করার চেষ্টা করতেছে। আলটিমেটলি তো অ্যাকচুয়ালি তো ওইটা আসলে মিট হয় না। তুমি বলার সময় আমি চিন্তা করলাম ব্যাপারটা হয়তো এরকম হইতে পারে আর কি। আচ্ছা, তুমি আমাকে ইয়ের আগে মানে শ্বশুর আগে পডকাস্টের কথা বলতেছিলা যে এখন নানা ধরনের পডকাস্ট আসে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এন্টারপ্রাইজের অনেক কথাবার্তা বলা হয়। আমাকে বলো তো যে এই যে তুমি আমি কথা বলতেছি, এইটা আসলে তৃতীয় একজন মানুষ কি কারণে শুনে পডকাস্ট? তৃতীয় একজন, ওই যে ওইটাই আমি বলতে যাচ্ছিলাম, যে পডকাস্ট শুনে ধরো তুমি যদি আজকে এলন মাস্ককে নিয়ে আসতা, অথবা আর কি আমি নিজে আছে? এলন মাস্ক হইতাম। হ্যাঁ, নিজে এলন মাস্ক হইতা, তাহলে কিন্তু আসলে মানে কন্টেন্টের জন্য কি শুনে আসলে মনে হয় না যে আমাদের এখন যে ডিজিটালাইজেশন হয়েছে, এখানে কিন্তু ব্র্যান্ডটা আগে তৈরি হয়েছে, দেন হচ্ছে মানুষ কন্টেন্ট খুঁজে। তুমি হয়তো অনেকগুলো পডকাস্ট আছে যেখানে হয়তো অনেক ডিসকাশন আছে যেগুলো হচ্ছে মোর কংক্রিট, মোর হচ্ছে ফিলোসফিক্যাল, হ্যাঁ, বাট হচ্ছে আই গেস এটা হয়তো আসে নাই বিকজ অফ দ্য ব্র্যান্ড। হ্যাঁ, তুমি যদি এলন মাস্ককে নিয়ে আসো, এলন মাস্ককে নিয়ে এসে 1 ঘন্টা শো করো, তো সেটা দেখবে যে ভাইরাল হয়ে গেছে, এবং এখানে এমন এমন ডিসকাশন আসছে, দেখা যাবে তোমার নিয়ে নতুন, তুমি ভাইরাল হয়ে গেছো যে না এরকম ফিলোসফিক্যাল কোশ্চেন আসছে, এরকম করছে, সে তো এটা সেটা। সো পডকাস্ট শুনে আমার মনে হয় যে ব্র্যান্ডিংটাও একটা ইম্পর্টেন্ট। তুমি কাকে নিয়ে আসতেছো, তার আসলে মার্কেটটা কেমন, তার অ্যাটেনশন কেমন মার্কেটে। সো মানুষ এখন যে অবস্থা, মানুষ তো ওগুলা ফার্স্টে অ্যাটেনশন নেয়, দেন হচ্ছে সে ওর কারণে। যেমন আমি এলন মাস্কের কয়েকটা দেখছি, নট বিকজ অফ হচ্ছে যে তোমার মানে পডকাস্ট দেখছি, জাস্ট হচ্ছে এলন মাস্ক দেখে যে নিশ্চয়ই সে গেছে, সে এমন কিছু বলবে, সেটা আসলে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। সো ওইটাই আর কি। আমরা তো ব্যাপারটা ব্যাক ক্যালকুলেশন করেও বলতে পারি, যেহেতু সে এলন মাস্ক হইছে, ফলে সে নিশ্চয়ই এমন কিছু না কিছু করছে যেটা সে এলন মাস্ক হইছে। আর আমি তো এলন মাস্ক হইতে পারি নাই, হ্যাঁ, সো যেহেতু সে এলন মাস্ক হয়েছে, ফলে তার এই তার রেসিপি, হয়তো তার তার এই delivery- রেসিপি বা তার এই শর্টকাট জানার ব্যাপারে তো আমার একটা আগ্রহ কাজ করতেই পারে, যদি আমি এলন মাস্ক ওইটা জানা হয়ে যাইতে পারি। হ্যাঁ, এটা হ্যাঁ ট্রু, যে যেহেতু এলন মাস্ক, আমি তো আর এমনি এমনি এলন মাস্ক না, আমার কার্যকলাপ, চিন্তা ভাবনা সবই তো হচ্ছে এলন মাস্ক টাইপের। সো হ্যাঁ, এই জন্য হয়তো বা কন্টেন্ট, মানে হয়তো তার কন্টেন্ট অনেক বেশি রিচ, তার কন্টেন্ট হয়তো অনেক বেশি ইনসাইট আছে। হ্যাঁ, এই জন্য হয়তো বা দেখে। বাট কোশ্চেনটা জানি কি ছিল, একটু ভুলে গেছি। আমি বলতেছিলাম যে এই যে দুজন মানুষ যখন কথা বলে, তৃতীয় একজন মানুষ আসলে পডকাস্ট কেন শোনো? তুমি নিজে কেন পডকাস্ট শোনো? এখান থেকে তোমার কি উপলব্ধি বা কি লার্নিং থাকে যে কারণে এত পডকাস্ট শোনো তুমি? পডকাস্ট, হ্যাঁ পডকাস্ট শুনি। একটা হচ্ছে যে যেমন ধরো আমার কাছে মনে হয় যে আমরা তো আগে প্রচুর বই পড়তাম, তুমিও তো প্রচুর বই পড়তা, তুমি প্রচুর কি এখন পড়তাম না, পড়তাম এখন কি বই পড়ো এরকম? না, অনেক দিন ধরে আমার বই পড়ার পরিমাণ কমে গেছে। হ্যাঁ, আমারও কমে গেছে। সো বাট ভিতরে ভিতরে মনে হয় একটা চাহিদা আসছে। সো আমি যখন কোনো একটা খুব মানে খুব ডিপ একটা পডকাস্ট দেখি, তখন ওইটা আমার ফিল হয় যে না, ওইটা ফিল আপ টাইপের মনে হয়, যে না এটা দেখতেছি ওই চাহিদাটা মনে হয় পূরণ হচ্ছে। সো যেহেতু ভালো ভালো লোকজন আসছে, তারা মানে খুব গুরুত্বপূর্ণ ডিসকাশন করে, লাইফ ফিলোসফি, বা ওদের ডিসকাশন অনেক কিছু হয় যেটা হয়তো বই পড়ে জানতাম, পডকাস্টে হয়তো আর একটু জিনিসগুলো আসতেছে, এই জন্য আমি শুনি। প্লাস হচ্ছে রিসেন্টলি হয়তো একটু টার্গেট করে শোনা শুরু করছি। আগে আমি র্যান্ডম শুনতাম, যে কিছু কিছু বিষয় নিয়ে চিন্তা করি, তো ভাবি যে একটু পডকাস্টগুলো দেখি যে রিলেটেড কথা বলে, সো ওখান থেকে হয়তো শর্টকাটে আমি একটা সামারি পেয়ে যাব। সো এই কারণেই দেখি আর কি। এটা একটা ইন্টারেস্ট আছে, মানুষের হয়তো বিভিন্ন ইন্টারেস্ট আছে। যার ধর মিউজিক নিয়ে ইন্টারেস্ট আছে, সে হয়তো মিউজিশিয়ানদের পডকাস্ট দেখে। যার সায়েন্স নিয়ে ইন্টারেস্ট আছে, সে হয়তো সায়েন্স নিয়ে পডকাস্ট দেখে। যার হয়তো ইন্টারেস্ট পয়েন্ট অফ ভিউ থেকেই মনে হয় আসলে ওরা সবাই তো আর একই ধরনের পডকাস্ট দেখে না, যার যার হয়তো আছে, সেগমেন্টেশন আছে। সো ওইভাবেই হয়তো সে মানে চুজ করে দেখে আর কি। আচ্ছা, এই যে তুমি এত তো মানে কর্মী নিয়ে কাজ করো, হ্যাঁ, সো এই কর্মীদের সাথে যখন তুমি কমিউনিকেট করো, সেইখানে আসলে তোমার দেখা যাচ্ছে যে টেকনোলজিক্যাল স্কিল বা টেকনোলজিক্যাল কোরিলেশনটা বেশি ফ্যাক্টর, নাকি শেষ পর্যন্ত এই কমিউনিকেশনের ক্ষেত্রে তোমার ভেতরে যে মানবিক সত্তা বা তোমার ভেতরে যে এমপ্যাথি, যেটার সাথে আসলে টেকনোলজির কোনো সম্পর্ক নাই, সেই ব্যাপারগুলো আসলে শেষ পর্যন্ত হ্যাঁ, এটা বেশি তুমি factor হয়? বলার পর আমি কিছু বিষয় চিন্তা করলাম আর কি, যে আমাদের যেহেতু অনেক রিসোর্স নিয়ে ম্যানেজ করতে হয়,
যে মানবিক দিকটা তো আছেই, তারপর হচ্ছে আর কিছু ম্যানেজারিয়াল স্কিলেরও ব্যাপার আছে, দেন হচ্ছে টেকনিক্যাল ব্যাপারটা লাগে। ধরো তুমি অনেক মানবিক, হ্যাঁ, কিন্তু টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝতেছো না, তাহলে কিন্তু তুমি কোনো রিসোর্সে ম্যানেজ করতে পারবে না। মানে অ্যাটলিস্ট মানে ম্যানেজারিয়াল স্কিল হোক বা হয়তো যে পজিশনগুলো হোক, সেই পজিশনের যে ধরো কিছু ইয়া থাকে, মানে বাই ডিফল্ট কিছু বেঞ্চমার্ক থাকে না, যে এই পজিশনে থাকতে হলে ব্যাপারগুলো তার জানতে হবে। না টেকনিক্যাল আমি কিন্তু তোমাকে ওইটা জিজ্ঞেস করি না। আমি বলতেছি যে তুমি যেহেতু ওই পজিশনটা আসো, তোমার তো হ্যাঁ টেকনোলজিক্যাল নলেজ বা স্কিল আছে বলেই তোমাকে ওখানে বসানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি যখন তুমি তোমার রিসোর্সের সাথে কমিউনিকেট করো বা তোমার সাথে যখন একটা ইন্টিমেসি হয় আচ্ছা বা আচ্ছা, বন্ডিং হয়, হ্যাঁ বুঝছি, একদম সেইখানে সেপারেটলি। হ্যাঁ, হ্যাঁ সেইখানে কি তোমরা কতটা ভালো টেকনোলজি জানো সেইটা ফ্যাক্টর হয়, না নাকি না শেষ না পর্যন্ত না তোমাদের না কোনো না কোনো কমন ইন্টারেস্ট না, বা আমি এমপ্যাথি ওই ব্যাপারটাই কাজ করে, সেটা আমি জানতে তাহলে চাইছি। তোমার খুব মানে খুব ভালো কিছু ইনসাইট দিই। আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন তুমি যদি ম্যানেজার হও, তুমি যেহেতু জব করো না, আমার মনে হয় তুমি ভালো ম্যানেজ করতে পারবে হোয়াট এভার সাবজেক্ট ম্যাটার। কারণ আমার মনে হয় যে ওই যে নোয়িং ব্যাপারটা বলছো না, মানুষের ওই মানে যার যে প্রচুর বই পড়ে অথবা যার এমপ্যাথি অথবা মানুষ নিয়ে কাজ করে, তাদের ওই জায়গাটাতে অ্যাডভান্টেজ অনেক বেশি। মানে ওখানে মোর টেকনিক্যাল হলে তুমি কিন্তু ম্যানেজ করতে পারবে না। সো ওইটা ম্যানেজ করতে হলে আমার যে নর্মাল ফিলোসফি আছে, মানুষ ম্যানেজ করা, মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে কানেক্ট হওয়া, ওটা কিন্তু জেনেরিক। যার ওই কোয়ালিটি আছে, আমার মনে হয় ওই জায়গাটাতে সে আরও বেশি ফ্লারিশ করবে আর কি। মানে অ্যাড অন হচ্ছে যে টেকনিক্যাল এক্সপার্টাইজ। আদারওয়াইজ ধরো তুমি অনেক টেকনিক্যাল বাট ইউ ডোন্ট নো, মানে তোমার কোনো এমপ্যাথি নাই, তুমি রিসোর্সটা বুঝতেছো না, সে কী চায়, তার সাথে কানেক্ট হতে পারতেছো না, তাহলে আসলে ডেলিভারি জিরোই হয়ে যাবে বলা যায়। মানে একা তো আসলে কিছু করা যায় না। এবং আস্তে আস্তে মানে ওর কাছ থেকে যে কাজটা আদায় করে নিয়ে আসতে হবে, তোমার কিন্তু মোটামুটি ওর সাথে কানেক্ট হইতে হবে, এবং ও কি পছন্দ করে, ওর লাইকিংস ডিসলাইকিং, সে কীভাবে কাজ করতে পছন্দ করে। এক একজন কিন্তু এক এক রকম। মানে আমরা যে যারা দেখি, ধরো একজন হচ্ছে বাসায় কাজ করতে পছন্দ করে, আরেকজন হচ্ছে ধরো ওরে কিছু বলা যাবে না, হ্যাঁ, যে তুমি ওকে কিছুই বলবো না কাজের কথা, ওরে জাস্ট কাজ দিবা, ওরে বলবো যে তুমি কম কাজ করো কম কাজ করো। ওরে যদি তুমি বলো যে কাজ করতে হবে, তাহলে সে কাজ করে বন্ধ করে দিবে। সো এই ব্যাপারগুলো বুঝতে হলে তো অ্যাটলিস্ট তার এই যে সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলো আছে, যে এগুলো বুঝতে হয়, যে ও কিভাবে চিন্তা করতেছে, ওর প্যাটার্ন, যেটা তোমরা হয়তো করো যে প্যাটার্ন আছে না সাইকোলজিক্যাল, বিভিন্ন প্যাটার্ন মানুষকে যে ক্যাটাগরাইজ করে, ওইটা বুঝতে হয়। আদারওয়াইজ ডিফিকাল্ট আর কি রিসোর্স ম্যানেজ করা। তুমি এটা যে কোনো ডিপার্টমেন্টই হোক, গার্মেন্টসই হোক অথবা সফটওয়্যারই হোক, ওই ব্যাপারটা মনে হয় সব জায়গায় একই রকম আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, আমরা আমার সাথে যেহেতু অনেক ধরনের মানুষের কথাবার্তা হয়, সো আমি একটা পারসেপশন দেখছি যে বাংলাদেশে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার এই দুই পেশার মানুষদেরকে অসামাজিক এবং হচ্ছে আত্মকেন্দ্রিক বলা হয়। হ্যাঁ, এবং যদি আমি ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করি, যে বাংলাদেশের সাধারণত যারা একাডেমিক্যালি খুব টপ ব্রিলিয়ান্ট থাকে তারাই মেডিকেলে এবং ইঞ্জিনিয়ারিংয়ে যায়। তো আমার যেটা কথা যে, এবং শেষ পর্যন্ত টেকনোলজিক্যাল যে মানে টেকনোলজিক্যাল অ্যাটাচমেন্টটা, সেটাও কিন্তু আসলে ডাক্তারদের ক্ষেত্রে বাংলাদেশে কতটুকু আছে যায় না, বাট ইঞ্জিনিয়ারদের কিন্তু টেকনোলজির সাথে সবচেয়ে বেশি সংস্পর্শে থাকা হয়। সো আমি যেটা জিজ্ঞেস করতে চাই যে এই যে অসামাজিকতা বা আত্মকেন্দ্রিকতার যে বক্তব্যটা দেওয়া হয়, সো এইটার সাথে কি টেকনোলজির কোনো ব্যাপার আছে, নাকি আসলে যে কোনো সফল বা অ্যাচিভার টাইপ মানুষ মাত্রই আত্মকেন্দ্রিক এবং লোনলি ধরনের, মানে তারা আসলে ওইভাবে সোশ্যালাইজিং স্কিল নিয়ে ওইভাবে মাতামাতি করে না? তোমার এই ব্যাপার অবজারভেশন কি? না তুমি কিন্তু একটা অ্যান্সার দিয়ে দিছো অলরেডি। আমার কাছে এটাই মোর রিলেভেন্ট মনে হচ্ছে, যে কোনো সফল মানুষই হয়তো বেশি আত্মকেন্দ্রিক। হ্যাঁ, কারণ সফল হইতে গেলে আসলে তার মানে চিন্তা করতে হবে তো কিছুটা, যে সফল মানে কি, যে আমি এটা করবো, আমি ওইটা করবো, বা আমার চিন্তাটাই তো আমি বেশি করতেছি, তাই না? এটাকে সফল বলতেছো? এটাই তো সফল না, যে আমাকে এত টাকার মালিক হইতে হবে, আমার বিজনেস দাঁড় করাইতে হবে, আমি বড় ইঞ্জিনিয়ার হবো, সো আমার চিন্তাটাই তো আমি বেশি করতেছি। সো এখানে আমার মনে হয় তোমার কোশ্চেনের মধ্যে অ্যান্সার হচ্ছে যে কোনো সফল মানুষের মধ্যেই আমার মনে হয় এই ট্রেন্ডটা বেশি। আর অ্যাপার্ট ফ্রম হচ্ছে যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমি ডাক্তারেরটা হয়তো বলতে পারবো, জানি না, আবার মানে আমার অবজারভেশন থেকে আমি বলতে হ্যাঁ, পারি। তোমার বউ যেহেতু ডাক্তার, হ্যাঁ, সো তুমি ওইটা তো আমার অনেকদিন কাছে ধরে মনে দেখতেছো হচ্ছে তাকে। যে ওদের যে লার্নিং, মানে আই মিন ওদের যে ফেজটা, মানে ওরা যেভাবে ডাক্তার হয়, সেখানে তো ধরো কলেজ পাশ করার পরে ঢুকে যেতে হচ্ছে। সো ইঞ্জিনিয়ারিংও তো তাই করে, ইঞ্জিনিয়ারিং তো কলেজ পাশের পরেই ঢুকে।
হ্যাঁ ঢুকে, বাট হচ্ছে ওইটা তো আরেকটা মেডিকেল কলেজই, মানে আমরা তো এটাকে কলেজই বলতেছি, মেডিকেল কলেজ, এটা তো ইউনিভার্সিটি বলতেছি। ইউনিভার্সিটি না, আমি ওইটাতে বললেই যাচ্ছি বা না। কেমন যায় আসতো। না আছে, কারণ কি ইউনিভার্সিটি বলতে আমরা কি বুঝি, আচ্ছা ওইটাও ঠিক না, কারণ আমার কাছে মনে হয় যে ডাক্তাররা আসলে এত বেশি পড়াশোনার মধ্যে থাকে এবং ওদের লাইফটা আমার মনে হয় মানে এটা আসলে মানে আমি পার্সোনালি ওদের সাথে ওদের ফিল করে বলতেছি, মানে ফ্রম এমপ্যাথেটিক পয়েন্ট অফ ভিউ ওদের লাইফটা খুবই কষ্টকর একটা লাইফ, মানে এত বেশি স্ট্রেসের মধ্যে থাকে, এত বেশি পড়াশোনার মধ্যে থাকে। সো ওই জায়গাটাতে তুমি যখন নিজে একটা ক্রাইসিসে থাকবা, তুমি কিন্তু আরেকজনের কথা চিন্তা করবা না, ওরা সবসময় একটা ক্রাইসিসে থাকে, মানে একটা হচ্ছে একাডেমিক ক্রাইসিস, একটা ফিনান্সিয়াল ক্রাইসিস, ওদের যেভাবে মানে ওরা আসে কেরিয়ারটা, এবং কেরিয়ার শুরু করার পর ওরা যেভাবে শুরু করে এটাও মানে আরও প্যাথেটিক। সো এত ক্রাইসিসে থাকলে মানুষ তো ক্রাইসিসে থাকলে সবসময় নিজের কথাই চিন্তা করে। সো ওই সময় আসলে সোশ্যাল আদার্স এগুলোর চিন্তাটা খুব কম। 2 নম্বর হচ্ছে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ারদের একটা সুপিরিয়র কমপ্লেক্সিটি থাকে যে আমি হচ্ছে সেরা, এই আমি সেরা থেকেই মনে হয় ওদের ক্রাইসিসটা আরও বেশি স্টার্ট হয়। সো আমি সেরা থেকেই যে প্রবলেমটা হয় যে ওদের আসলে হ্যাঁ মানে একটু তো ইয়াই থাকে যে সুপিরিয়র কমপ্লেক্সিটিতে থাকার কারণে একটু তো মনে হয় ইয়া হয়ে যায়, মানে সোসাইটি থেকে একটু মানে যেভাবে চিন্তা করতেছি, যে ড্রিম দেখতেছি, এবং হয়তো মানে খুব স্ট্রাগলিংয়ের কারণে আউটপুট আসতেছে না, সো সব কিছু মিলে একটু মনে হয় ফুল কানেক্ট সোসাইটিতে হয়তো একটু কানেকশনটা কমে যায় আর কি। আমার একটা ইন্টারেস্টিং জিজ্ঞাসা আসছে, তোমার কাছে জিনিসটা কতটা ইন্টারেস্টিং আমি জানি না, বাট আমি এই জিজ্ঞাসাটা যখনই করতে যাচ্ছি আমার কাছে বেশ আমি কিউরিয়াস ফিল করতে, সেটা হচ্ছে তুমি কি বাংলাদেশে 65 বা 70 বছর বয়সী কোনো ডেভেলপার দেখছো? 65-70 বছর 65-70 বছর ডেভেলপার আমি দেখি নাই। মানে আমি এটা বলার চেষ্টা দেখি করতেছি নাই, এই কারণে দেখি নাই, যে আমাদের এই দেখি নাই। মানে ধরো অন্যান্য চাকরিতে যখন রিটায়ারমেন্টে যায় তখন তখন তাদের যে লাইফস্টাইল আমি বোঝার চেষ্টা করতেছি যে কেউ একজন 25 বছর বয়সে ডেভেলপার হিসেবে জয়েন করছিল করে 55-60 গিয়ে 55 বা 60 গিয়ে যখন রিটায়ারমেন্টে চলে যাচ্ছে বা এরপরে নতুন করে জব করতেছে। সো আমি যেটা বোঝার চেষ্টা করতেছি যেহেতু এটা প্রচণ্ড ব্রেন ওয়ার্ক, এই ধরনের মানে টেকনোলজিক্যাল এই প্রফেশনগুলোতে আসলে এটা কি শুধুই তরুণ বয়সের চাকরি নাকি এটা 55-60 বয়সে গিয়েও এই জিনিসটা কীভাবে এনজয় করা সম্ভব বা গ্রো করানো সম্ভব? হ্যাঁ এটা একটা ভালো পয়েন্ট, কারণ আমরাও বন্ধু বান্ধবদের সাথে কথা বলি, হ্যাঁ যে আসলে এত বেশি ব্রেন ওয়ার্ক এটা বেশি দিন, মানে একটা হচ্ছে যে হ্যান্ডস অন মানে একদম ডিরেক্ট কোড করে, এটা মনে হয় আমি জানি না, এটা আমার কাছে মনে হয় খুবই ডিফিকাল্ট, সারাক্ষণ চিন্তা ভাবনা করা, এটা সেটা করা, বিভিন্ন প্রবলেম ট্রাই আউট করা, সলিউশন। সো এটা থেকেও মনে হয় আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে বললা না যে টেকনিক্যাল ফিলোসফি যেটা, সেটা তো একটা বয়সেরও ব্যাপার আছে, যে তুমি 25 বছর বয়সে তুমি অনেক কিছু করে ফেলতো, দিন রাত কাজ করতে পারো, বাট মানে আরও যে কিছু ডিপ আন্ডারস্ট্যান্ডিং আছে আরও, যেটা হয়তো তুমি সারা 10 দিনে বসে একটা করলে আরেকদিন হয়তো একটু চিন্তা করে ফেললো, ওইটার জন্য তো বয়সের একটা ব্যাপার আছে, মানে ওইটার জন্য তো ডেফিনেটলি একটা বয়স লাগবেই। প্লাস হচ্ছে কম্পিউটার এই জিনিসটা আসলে বেশি দূর ক্যারি করা খুবই ডিফিকাল্ট, মানে এটা হচ্ছে আবার কি ধরো তুমি অনেক কিছু পারো, হ্যাঁ ঠাস করে আরেকটা টেকনোলজি চলে আসলো, এটা পুরো ইরিলিভেন্ট হয়ে গেছে, মানে তুমি সেকেন্ডের মধ্যে অবসলিট হয়ে গেছো। সো এটা একটা রিস্ক আছে, বাট স্টিল তুমি যদি মানে ইন ডেপথ জানো, ওই যেটা শুরুতে বললো না নোয়িংটা, দেন ইউ ক্যান ম্যানেজ। মানে আমাদের আসলে তো কোড করা থেকেও তো ধরো সিস্টেম ডিজাইন, সিস্টেম আর্কিটেকচার, তারপর হচ্ছে লার্জ ট্রাফিক ম্যানেজ করা, এগুলোরও কিছু এক্সপিরিয়েন্স আছে, এগুলো আবার হচ্ছে কোড করে শুধু হয় না, এগুলো হচ্ছে তোমাকে ইউ হ্যাভ টু মানে দেখতে হবে, রিয়েলি চোখের সামনে দেখতে হবে যে কি হয়েছে না হয়েছে, কিছু বলে না যে বাই এক্সপিরিয়েন্স যেটা লার্ন, ওইটা আসলে তুমি কোড করেও শিখতে পারবে না। সো এটা আছে, বাট স্টিল আমার মনে হয় কোড করা অনেক ডিফিকাল্ট। আমি যদিও দেখি না 60 বছরের কোডার, হয়তো মানে আমরা তো আসলে এটা একটা বিগিনিং ফেজ, মানে ওই ফেজে এখনো হয়তো আসি নাই বাংলাদেশে। আচ্ছা, তো আমি যেটা বোঝার চেষ্টা করতেছি যে এই যে প্রফেশনগুলো মানে এই প্রফেশনগুলোর যদি বৃদ্ধ বয়সে ওইভাবে নতুন নিয়ত যেহেতু টেকনোলজি চেঞ্জ হয়, হ্যাঁ তাহলে 50 বছর বয়সে গিয়ে তো নতুন করে একটা টেকনোলজি যে ল্যাঙ্গুয়েজ শেখা সেটা তো আসলে সাধারণত একটু কঠিনই হবে। হ্যাঁ কঠিনই হবে। তো সেক্ষেত্রে এই যে প্রফেশনগুলোর আসলে ভবিষ্যৎ কি, মানে অন্যান্য প্রফেশনে যেরকম ধরো চাকরির পরে সে বিশ্রাম নিয়ে সে পেনশন পায়, ডেভেলপারদের তো বোধহয় কোনো পেনশনও নাই, পেনশন হ্যাঁ গভর্নমেন্ট বা যেটা হয়েছে যে যত বয়স বাড়ে
ওই প্রফেশনে তার পদোন্নতি হয়। ডেভেলপারদেরই বা আসলে যদি সে কোম্পানির সিটিও না হয় তাহলে আসলে তার পদোন্নতি হয়ে সে কত দূরই বা যাবে। তো সব কিছু মিলে টেকনোলজির, তোমরা যারা টেকনোলজির জন্য আসলে ক্রাফটম্যান, মানে আমাদের তো ডেভেলপার তো ধরা যাক একটা মিড লেভেল কাজ, এরপর তো ডেভেলপারদের ম্যানেজ করা আরও নানা ধরনের কাজ করতে হয়, বাট স্টিল সেই টেকনোলজি নিয়েই আসলে থাকে। তো তাহলে আসলে এই প্রফেশনগুলার মানে বৃদ্ধ বয়সে এই প্রফেশনগুলোর আসলে স্কিম কি? এটা একটা মানে ভালো কোশ্চেন করছো, মানে আমরাও ফিল করি, বাট তুমি এখন কোশ্চেন করা তার একটু চিন্তা করতেছি আর কি, যে ভবিষ্যৎ একটা তো ধরো এআই রিভলিউশনের কারণে অলরেডি মানে বৃদ্ধ বয়স না, যারা মিড লেভেলে আছে এরাও কিন্তু একটা ইয়ের মধ্যে পড়ে গেছে, হুমকির মধ্যে। যে কারণ মানে এআই যেভাবে আসলে র্যাপিডলি, ধরো চ্যাটজিপিটি আজকের এই জায়গায় যে অবস্থায় আছে এটা কিন্তু 3 বছর আগে কেউ চিন্তাই করে নাই যে এই অবস্থায় আসবে। সো আগামী 4-5 বছর পরে কোথায় যাচ্ছে, সো অলরেডি আমরা যারা ডেভেলপার বা এই লাইনে আছি, ডেভেলপাররাও কিন্তু একটু শঙ্কিত যে আসলে তারা কি অলনা সাডেন কি ওরা কি ইরিলিভেন্ট হয়ে যাবে কিনা। মানে শুধু মানে তুমি তো বলতেছো যে বয়স্ক লোক, বয়স্ক না, মোটামুটি 35 বছর 25 বছরের ছেলেপেলেও এখন একটা ইয়ের মধ্যে পড়ে গেছে, যে মানে একটা সময় কি প্লাগ ইন প্লে হবে, যে ডেভেলপারই লাগবে না, জাস্ট হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার আসবে, আইসা সে প্রোডাক্টটা ডিজাইন করবে, চ্যাট জিপিটি বা হোয়াট এভার এআই আছে ওরে দিয়ে মোটামুটি প্রোডাক্ট ডেভেলপ করা ফেলবে। বাট ওখানে লাগবে ওই যে যেটা বললাম না, হাই ট্রাফিক সিস্টেম, ওইটা হচ্ছে হ্যান্ডস অন কিছু এক্সপিরিয়েন্স দরকার হয়। ধরো সেখানে হয়তো আগে হয়তো 10 জন লাগলে এখন হয়তো 2 জনই হয়ে যাচ্ছে, বাকি 8 জন কিন্তু নাই হয়ে যাচ্ছে। সো এই চিন্তাটা আসলেই মানে একটু যেটা বললা যে শুধু বয়স্ক না, বাট হচ্ছে তোমার মানে মিড এজ অথবা ইয়েদেরও এটা একটা এখন যে ফেজ আছে, এটা আসলে একটু চিন্তার ব্যাপারে যে আমাদের ভবিষ্যৎ কি আসলে। যে অল্প কিছু লোক থাকবে যারা হয়তো মোর কম্পিটেন্ট, মোর হচ্ছে এক্সপিরিয়েন্সড অথবা মোর কোডার, বাকি অনেকেই হয়তো একটু হয়ে যেতে পারে আর কি। এটা আমাদের সবার মধ্যে এই ভয়টা আছে, বাট স্টিল আমার কাছে মনে হয় আরেকটা অপরচুনিটিস আছে। ধরো তোমার যদি অস্ত্র বেশি থাকে তাহলে তো তোমার জিনিসপত্র বেশি তৈরি হবে, দ্যাট ডাজেন্ট মিন যে আমার রিসোর্স কমে যাচ্ছে, তাই না? মানে তোমার অনেক আছে, ম্যাটেরিয়ালস আছে যেগুলোতে তুমি অনেক কিছু বানাইতে পারো, দ্যাট মিনস তুমি তখন বেশি বেশি প্রোডাক্ট বানাইতেছ, আরও বেশি টেকনিক্যাল সারাউন্ডিং, আরও বেশি অ্যাপ্লাইন চলে আসতেছে। তো ব্যাপারটা মনে হয় এইভাবেও চিন্তা করা যায়। যে তোমার এই আলাপের এক পর্যায়ে আমার খুব ইন্টারেস্টিং একটা অ্যাঙ্গেল মাথায় আসলো, যে ডেভেলপাররা বা টেকনোলজি নিয়ে যারা কাজ করে তাদের যে লোনলিনেস বা যে ইন্ডিভিজুয়ালিস্ট চিন্তাভাবনা, এটার মধ্যে একটা মেলানকলিক ব্যাপার আছে। তো আমি জানি যে তুমি জীবনানন্দ দাশ নিয়ে তোমার একটা ভালো রকম ফ্যাসিনেশন আছে। তোমার কি মনে হয় যে জীবনানন্দ দাশ যদি এই সময় জন্ম নিত তাহলে সে আসলে কোনো একটা আইটি প্রফেশনাল হইতো? মানে তার যা চিন্তার ধরন বা তার যে মিলানকলিক স্টাইল, তো তার জন্য কি এই শেষ পর্যন্ত এই ধরনের কোনো ক্যারিয়ারই সুইটেবল ক্যারিয়ার হইতো কিনা? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন, কারণ ওর যে প্যাটার্ন, ওর প্যাটার্ন কিন্তু কিছুটা আমি মানে 3 জন লোককে খুব কাছাকাছি মনে করি। তুমি হয়তো আরেকটু আমি বলার পর হয়তো চিন্তা করে দেখবে। এটা হচ্ছে জীবনানন্দ দাশ, আর এটা হচ্ছে অ্যালন মাস্ক, আর হচ্ছে আইনস্টাইন। আমার কেন জানি মনে হয় 3 জনের চিন্তা ভাবনা একই রকমই ছিল। একজন সায়েন্সে গেছে, আরেকজন হচ্ছে লিটারেচারে গেছে। এবং দেখো আইনস্টাইন কিন্তু মোটামুটি সে গ্যালাক্সি নিয়ে চিন্তা করতো, কি হচ্ছে না হচ্ছে মানে আর্থের বাইরে। তারপর অ্যালন মাস্কের প্রজেক্ট দেখো, সেও কিন্তু মোটামুটি হচ্ছে মার্সে যাওয়ার প্ল্যান, এবং তোর সব কিছুই হচ্ছে যে আউট অফ মানে আই মিন পৃথিবীর ছেড়ে বাইরে যাওয়ার। আবার জীবনানন্দের কবিতাগুলো দেখো, সেটাও কিন্তু দেখবা যে নক্ষত্র, ছায়াপথ, সূর্য টূর্য, সে সবসময় হচ্ছে আউটসাইড ওয়ার্ল্ড নিয়ে বেশি চিন্তা করতো। এবং দুইজনের যদি মেরিটও বলি, মানে লেখার মানে মেরিট তো আইনস্টাইন হচ্ছে অ্যালন মার্কস নিয়ে তো কোনো ডাউট নাই, কিন্তু জীবনানন্দ যেহেতু একটু এই সাইডে আছে, বাট মানে লিটারেচার মেরিট বললেও কিন্তু মোটামুটি যদি ওই বেঞ্চমার্কই আমার কাছে মনে হয়, যে তার যে কবিতাগুলা অথবা তার যে চিন্তাভাবনা। হ্যাঁ, সো জীবনানন্দ আসলে এই সময়ে যদি ধরো অ্যালন মাস্কের মতো যদি ওরকম একটা ফ্যামিলিতে হইতো, হয়তো বা অ্যালন মাস্ক অথবা আইনস্টাইনও হয়ে যেতে পারতো। কারণ আমি 3 জনের মধ্যে খুব একটা কানেকশন পাই, মনে হয় যে 3 জন আসলে একই সময়ে আছে, আবার হচ্ছে তাদের চিন্তাভাবনাও কাছাকাছি।
মানে তারা অনেক বেশি ফিউচারিস্টিক চিন্তা করে যে 200 বছর বা 300 বছর পরে। আমার মনে হয় এইখানে একটা জায়গায় আমার একটু কনফিউশন আছে, সেটা হচ্ছে যে এলন মাস্ক তো প্রচন্ড ম্যাটেরিয়ালিস্টিক মানুষ, মানে ধরো তার টাকা পয়সা নিয়ে যে পরিমাণ ক্রেভিং এর এটা আছে, কি আসলেই তাই? তাহলে টাকা হয়েছে কিভাবে? টাকা পয়সার প্রতি ক্রেভিং নেই, Craving আছে, right. অথচ টাকা পয়সা হয়েছে, এরকম কি মানুষ আছে পৃথিবীতে? হ্যাঁ, এটা ট্রু যে ওর ক্রেভিংস আছে, বাট ওর একটা মানে বেশ কিছু ইন্টারভিউ দেখছি, সে কিন্তু মানে ডেফিনেটলি তো একটা টাকা পয়সার ব্যাপার আছে, বাট তার যে প্রজেক্টগুলা, হ্যাঁ, যেমন ওই যে রিনিউয়েবল এনার্জির প্রজেক্ট, তারপর হচ্ছে মার্সে যাওয়ার প্রজেক্ট, যেমন তাকে একটা কোশ্চেন করছিল, এই কোশ্চেনটা তুমি শুনলে তুমি একটু অবাক হবা। যেমন আলী, এই যে জ্যাকমা, হ্যাঁ, ওকে বলছিল যে মানে বাচ্চা মানে পপুলেশন কন্ট্রোলের সে পক্ষে না বিপক্ষে, সে কিন্তু বলছে যে না, সে চায় না পপুলেশন কন্ট্রোল করতে, কারণ একটা সময় পৃথিবীতে আসলে পপুলেশনই থাকবে না। সো এই সবসময় সে এনকারেজ করে হচ্ছে বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য। তারপর সে মার্সে যাওয়ার যে প্ল্যান করছে, এটা হচ্ছে গ্রেটার সেন্সে ধরো পৃথিবীটা ধ্বংস হয়ে গেল, হ্যাঁ, বা হয়তো ধ্বংসের মুখোমুখি অথবা ধ্বংস হওয়ার কাছাকাছি চলে গেছে, সে কিন্তু চাচ্ছে যে মানব জাতির একটা কল্যাণের মধ্যে যে সমস্ত মানুষ নিয়ে সে মার্সে চলে যাবে। সেখানে হয়তো একটা তার ফিনান্সিয়াল বেনিফিট অবশ্যই আছে, প্লাস হচ্ছে যে তার রিনিউয়েবল এনার্জি, এগুলো আমার হ্যাঁ, কাছে কিন্তু মনে হয় আমি most- বলতে চাই যে এই ধরনের মানুষ তো আসলে খুবই ক্লেভার প্রকৃতির। হ্যাঁ, একটু একটু এই ব্যাপারটা আসলে আমি সেদিক থেকে জীবনানন্দ দাস প্রকৃতি, তারা তো অফ ট্র্যাক ধরনের, অফ ট্র্যাক, ইন্ট্রোভার্টেড, নিজের মধ্যে থাকে। এলন মাস্ক তো ইন্ট্রোভার্টই। না, কিন্তু সে এলন মাস্ক অফ ট্র্যাক, অফ ট্র্যাক জীবনানন্দ দাস মানে জীবনানন্দ দাসকে তুমি যদি 1 লাখ টাকা দিতা বা 2 লাখ টাকা দিতা, সেই টাকা সে কি আসলে ইউটিলাইজ করতে পারতো? তার কি সেই ধরনের কোনো মানি মেকিং স্কিল আদৌ ছিল? হ্যাঁ, তো মানি যেহেতু- মেকিং স্কিল ছিল না, বাট সে তো টাকা মানে চাইতো না এরকম তো না, ক্রেভিংস তো ছিল। হ্যাঁ, যেহেতু স্কিল নাই, তো তাহলে দুইজনের মাইন্ডসেট আসলে একই ইয়েতে কোন জায়গায়? কারণ মানি মেকিং স্কিল তো আসলে আসে মানির প্রতি তার দৃষ্টিভঙ্গি থেকে। হ্যাঁ, মানির প্রতি তো যেহেতু মানির প্রতি দৃষ্টিভঙ্গির জায়গায় একজন হচ্ছে কমপ্লিটলি অফ আর একজন হচ্ছে প্রচন্ড শার্প, সো এই দুইজন আসলে একই ইন্টারসেক্টটা করে কিভাবে, এটা বোঝার চেষ্টা করছে তোমার। ইন্টারসেটটা করে তাদের ফিউচারিস্টিক চিন্তা ভাবনায়। মানে ব্যাপারটা এরকম হয়, ধরো সবাই যেখানে শেষ করছে চিন্তা ভাবনা, সেখানে সে শুরু করছে। আইনস্টাইনও হয়তো তাই, মানে সবাই যেখানে নিউটনীয় যেখানে লিমিট, সে তারপর থেকে স্টার্ট করছে। আমি বরং তোমরা এখান থেকে এইভাবে চিন্তা করতে পারি যে দুইজনই প্রচন্ড ইমাজিনেটিভ ছিল। রাইট, ইমাজিনেটিভ ছিল। দুইজনই ইমাজিনেটিভ, তো একজন শুধু ইমাজিনেশনের মধ্যেই থাকতে পছন্দ করছে, সেটা বাস্তব নিয়ে আর কোনো চিন্তা করে নাই। আর একজন সেই কিছুটা ব্যালেন্স করছে, সেই ইমাজিনেশনটাকে সে রিয়েলিটিতে আনার জন্য অনেক রকম বৈষয়িক স্কিল দরকার, সেই স্কিলগুলো রপ্ত করছে। হ্যাঁ, তো সেই স্কিলগুলো রপ্ত করতে গিয়ে কি আসলে তার কোর ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে না? এলন মাস্কের কথা যেটা বলতেছ, এলন মাস্কের মানে কোর ক্যারেক্টার তো একই রকমই আছে। মানে আগেও হয়তো তুমি যেটা বলতেছো যে মানি মেকিংস অথবা মানি ক্রেভিংসের একটা ব্যাপার আছে, সেটা আছে, বাট সে তো আগে যেরকম ছিল যেই প্যাটার্ন, এখনও তো একই প্যাটার্নেই সে কথা বলে, বা তার যে বিতর্কের জন্ম দেওয়া, সে তো একই প্যাটার্নেই আছে। বাট মোরন হচ্ছে তার প্রজেক্টগুলো আমার কাছে মনে হয়, যেমন তোমাকে একটা ইন্টারেস্টিং একটা বলি, যেটা এক জায়গায় দেখছি, যে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, এই ব্যাপারটা নিয়ে তোমার মনে হয় আইডিয়া আছে? হ্যাঁ, কল্লোল ভাই তো এগুলো নিয়ে কাজ করে। হ্যাঁ, কিন্তু এটা আমি কল্লোল ভাইয়ের কাছ থেকেই শুনছিলাম, বাট তখন আমি ব্যাপারটা রিয়েলাইজ করতে পারি নাই। হ্যাঁ, জাস্ট হচ্ছে কিছুদিন আগে এলন মাস্কেরই একটা ভিডিও দেখছি, তখন আমি ব্যাপারটা রিয়েলাইজ করছি যে এলন মাস্ক আসলে কোন লেভেলের চিন্তা করে। যে এখন যে দুনিয়াটা, হ্যাঁ, ধরো এখন তো সবাই ChatGPT ইউজ করতেছে, এটা সেটা করতেছে, পুরো একটা এআই সেন্ট্রিক হচ্ছে, বাট এখানে কিন্তু একটা লিমিটেশন আছে। কি লিমিটেশন বলো তো? মানে একটা লিমিটেশন আছে কিন্তু মারাত্মক। যেমন কম্পিউটার হচ্ছে হেভি পাওয়ারফুল, তুমি তারা যেটাই ইনস্ট্রাকশন দাও, সে কি করে সেটাই করে দিচ্ছে তোমাকে। তার মানে লিমিটেশন হচ্ছে কি ইনস্ট্রাকশনে, প্রম্পটে। হ্যাঁ, মানে সে নিজে নিজে তো কিছু করতে পারে না। না, প্রম্পটে লিমিটেশন। যেমন তুমি টাইপ করলে তো সেকেন্ডে বেশি একটা টাইপ করতে পারতেছো না, রাইট? তোমার একটা ইনপুট লিমিটেশন আছে, কিবোর্ডে তোমার একটা ইনপুট দেয়া লাগতেছে, একটা প্রম্পট দেয়া লাগতেছে, অথবা একটু কথা বলা, ভয়েস কমান্ড দিচ্ছ। কিন্তু এলন মাস্কের যে প্রজেক্টটা, নিউরালিঙ্ক প্রজেক্ট, সেটার কনসেপ্টই হচ্ছে যে মানুষ যে ইনপুটটা দিচ্ছে সেটাকে করে ফেলা, সেই লিমিটেশনটাকে দূর করে ফেলা। মানে তুমি তোমার মাথায় চিপ বসাই দিল, তুমি চিপে ধরো এমনি হাতে ইনপুট দিলে তুমি সেকেন্ডে হয়তো 100 বিট দিচ্ছ, আর যখন তোমার মাথায় চিপ দিল, চিপ যখন স্টার্ট টেকিং ইনপুট ফ্রম তোমার মাথা,
তখন কিন্তু তুমি আর কম্পিউটার মিলে কিন্তু একটা সুপার পাওয়ার হয়ে যাবে। তুমি সেকেন্ডে মনে করো মেগাবাইট ইনপুট দিচ্ছ, কারণ হি ইজ ক্যাপাবল, মানে কম্পিউটার তো ক্যাপাবল তোমার ইনপুটকে প্রসেস করতে। তো নিউরালিঙ্ক এর কনসেপ্টটা কিন্তু এটাই। কারণ আমি যখন এটা আগে ওই যে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন এটা সেটা দেখছি অনেক কিছু, আমি বলছি এগুলো বোধহয় বাকওয়াস টাইপের। পরে ওর একটা পডকাস্টে আমি যখন দেখছি যে আসলে সে ব্যাপারটা এইভাবে চিন্তা করতেছে যে নিউরালিঙ্ক এটা হচ্ছে যে আগামী 10 বছরের মধ্যে হয়তো চলে আসতে পারে, এবং এটা হবে, এটা আশাই মানে হচ্ছে মানুষ একটা সুপারম্যান টাইপের হয়ে যাওয়া, মানে যাদের অ্যাবিলিটি আছে চিপ বসাই দিবে, সে ধুমধাম মনে করে এটা সেটা প্রসেস করে ধুমধাম আউটপুট দিচ্ছে। মানে থিঙ্কিং লিমিটেশন, মানে তোমার যে লিমিটেশনগুলো আছে সেটা আর থাকবে না। মানে তুমি চিন্তা করো, তুমি তখন কত কিছু জানো, মিলিয়নস অফ ইনপুট তুমি দিলে কিন্তু সাথে সাথে চ্যাট জিপিটিতে দিয়ে সেকেন্ডের মধ্যে প্রসেস করে অ্যান্সার দিয়ে দিচ্ছে, ইভেন পুরো বইটাও হয়তো তুমি পরে দিয়ে দিচ্ছ। সো মানে এই যে প্রজেক্টগুলো নিয়ে চিন্তা করা অনেক আগে থেকেই, এবং এটার কাইন্ড অফ তো ট্রায়াল ভার্সনও করে ফেলছে একটা। সো মানে আমার মনে হচ্ছে সবাই যেখানে শেষ করে সে হয়তো সেখান থেকে শুরু করে। মানে এটা তো ওই যে স্পেস এক্সের প্রজেক্ট দেখলেই বোঝা যায় যে যেখানে শেষ করে দিচ্ছে সে সেখান থেকে স্টার্ট করছে। কিন্তু তার সাফল্য কিরকম? সাফল্য তো মানে এখন তো সেই সবচেয়ে বেশি পৃথিবীতে মনে হয় সফল লোক বলা যায় তারে। ওকে, না আমি সাফল্য বলতেছি যে এই জিনিসটাকে সে সব মানুষের কাছে, সব মানুষ বলতে অ্যাটলিস্ট শিক্ষিত বা টেক-সেভি পিপল তাদের কাছে এইটাকে সে গ্রহণযোগ্য করতে পারবে, এই ব্যাপারে তুমি আসলে কতটুকু কনফিডেন্ট? নিউরালিঙ্ক যেটা, এটার কথা বলতেছো, এটা আমার কাছে মনে হচ্ছে মানে ফিউচার মনে হচ্ছে ওদিকেই, বুঝতে পারছো? কারণ মানে স্টেপ বাই স্টেপ আসে না, যেমন এআই এর যুগ চলে আসছে। সো এআই যেহেতু আরও হয়তো অনেকদিন করবে, বাট তুমি যে এআই এর সাথে কানেক্ট করবে, নেক্সট ফেজই তো এইটা, যে মানুষ এআই এর সাথে কথা বলা শুরু করবে, এআই কে ইনপুট দেওয়া শুরু করবে, এটা আসবে। মানে এটা আমি দেখি না যে এখানে কোনো। আচ্ছা, আমি যদি একটু ইয়ের জায়গা থাকে, মানে একটু অন্য জায়গা থেকে দেখার চেষ্টা করি, 1300 সালের পৃথিবীতে বা 379 খ্রিস্টাব্দের পৃথিবীতে, তখনকার পৃথিবী থেকে যে পরের দশক যে আগাইছে, সেইটা আগাইছে কিসের ভিত্তিতে? তখনও কি কোনো না কোনো টেকনোলজি ছিল, নাকি জাস্ট সময়গুলো শুধু আগে গেছে? এই ব্যাপারে তোমার কোনো স্টাডি আছে? এই ব্যাপারে কোনো স্টাডি নাই, বাট আমি চিন্তা করতে পারি, কারণ মানে আমাদের পৃথিবীর যে আগায় যাওয়া, হ্যাঁ, এটা তো একটা রিভলিউশনারি হয়েছে। একটা তো কম্পিউটার টেকনোলজি যখন আসছে, কম্পিউটার তো বেশি দিন হয় না, 200 বছর তো হয়নি কম্পিউটার। না, কম্পিউটার আসার পরও কিন্তু মানে খুব একটা আগায় যাচ্ছিল না। যখন ইন্টারনেটটা আসছে এবং ইন্টারনেটের ব্যাপ্তি যখন বাড়ছে, তখনই কিন্তু জিনিসটা মানে ম্যাসিভ স্কেলে আগানো শুরু করছে। সো ইন্টারনেট একটা মানে মানে বিশাল একটা ব্যাপার ছিল মানুষের লাইফটা পুরো চেঞ্জ করে দেওয়ার জন্য, বা পৃথিবীটাকে চেঞ্জ করার জন্য। সো তুমি যদি ইন্টারনেটের আগের যুগ বলো, আমার মনে হয় না আসলে, কারণ তুমি যখন পুরো ওয়ার্ল্ডে কানেক্ট করে ফেলতেছো, পুরো থিঙ্কিং কানেক্ট হয়ে যাচ্ছে, কমিউনিকেশন, মানে পৃথিবী তো আগায় হচ্ছে কমিউনিকেশনের কারণে। তুমি যদি তোমার এলাকার খুব রিমোট একটা এরিয়ার কথা বলো, সেটা আগায় না বিকজ অফ হচ্ছে রাস্তাঘাট নাই। ওরে তুমি একটা 500 মিটার রাস্তা দিয়ে ঢাকা রোডের সাথে কানেক্ট করে দাও, দেখবে যে 2 দিনে এলাকা চেঞ্জ হয়ে গেছে, হয়ে যাবে না? কিন্তু ওই রিমোট এরিয়া তো হাজার হাজার বছর ধরে ওই জায়গাতেই আছে, কোনো প্রগ্রেস হচ্ছে? জাস্ট তুমি একটা কানেক্টিং একটা রোড করে দাও হাইওয়ের সাথে, দেখবে যে কিছুদিনের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। সো ওই পার্সপেক্টিভ থেকে বলা যায় যে 305-এর পৃথিবী এবং 500-র পৃথিবীর মধ্যে খুব একটা ডিফারেন্স ছিল না, কারণ যেহেতু কমিউনিকেশনটা খুব একটা ইমপ্রুভ করে নাই। সো হয়তো ওইভাবে বলা যায় যে তখন আসলে ডেভেলপমেন্ট অথবা চেঞ্জেসটা খুব একটা ইয়েতে ছিল না আর কি, নেগলিজেবল মনে হয়। কিন্তু যদি আগেকার দিনের আমরা ইগুলো দেখি, মানে স্ট্রাকচারগুলো দেখি, সেখানে তো সেইখানকার ইঞ্জিনিয়ারিং যে নলেজ, সেই ইঞ্জিনিয়ারিং নলেজ তো খুবই সফিস্টিকেটেড ইঞ্জিনিয়ারিং নলেজ। তুমি যদি চাইনিজ বিল্ডিংগুলো দেখো, ইভেন ইন্ডিয়ার বিল্ডিংগুলো, পুরোনো স্ট্রাকচারগুলো যদি দেখো, সফিস্টিকেটেড বলতে মানে কোন পার্সপেক্টিভে? ইঞ্জিনিয়ারিং এর জায়গা থেকে ফলো করছে, ইঞ্জিনিয়ারিং ফলো করছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে তো স্ট্রাকচারগুলো খুবই খুবই মারাত্মক। তুমি যদি জাস্ট চীনের গ্রেট ওয়ালটা দেখো, আচ্ছা আচ্ছা, সেটা তো কত শত হাজার বছর আগের একটা জিনিস। তো মানে গ্রেট ওয়াল আমি দেখি নাই, মানে ওটার বিশেষত্ব কি, যে এটা কি অনেক বেশি পুরু নাকি? হ্যাঁ, এই পাহাড়ের উপরে এরকম একটা জিনিস বানায় রাখছে, এটা তো চারটেখানি কথা না। সো সেইটা তো একটা বড় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির নলেজ। বা তুমি যদি পিরামিড দেখো, হ্যাঁ হ্যাঁ, পিরামিড তো কত বছর আগে, তার কোনো ঠিক ঠিকানা নাই, তাই না? সো ওই জিনিসগুলো যে বানাইছে, ওইটার জন্য তো খুবই হায়ার টেকনোলজি এবং খুবই প্রিসাইজ মেজারমেন্টও রাখছে। মেশিনারিজ। হ্যাঁ, তো তাহলে ওই টেকনোলজিগুলোও তো নিশ্চয়ই মানুষের কাছে ছিল। সো তো আমরা ওই জিনিসগুলোকে তাহলে ওভারলুক করে কেন শুধুমাত্র এই ইন্টারনেটকেই এত না না না, রাইট। ধরো একটা তো হচ্ছে যে মানে ওইটা তো ডেফিনেটলি টেকনোলজি, ইন্টারনেটও তো
অল অন এ সাডেন আকাশ থেকে পড়ে নাই, মানে এটা তো স্টেপ বাই স্টেপ একটা প্রসেসে যায় আসছে। হয়তো ওইটার 200 বছর আগেও হয়তো এমন কিছু স্টার্ট হয়েছে, মানুষ আস্তে আস্তে এদিকে আসছে। ইন্টারনেট আমি বলতেছি যে এটা একটা ম্যাসিভ চেঞ্জেস হয়েছে, মানে এটা এই যে ডিজিটাল লাইফস্টাইল যেটা, মানে মানুষের থিঙ্কিং যা আছে পুরা, সো ডেফিনেটলি এটা মানে এটার সাথে আমার কাছে মনে হয় না কোনো কিছু কম্পারেবল। মানে ইন্টারনেট যেভাবে মানুষের লাইফ চেঞ্জ করছে, যেভাবে ট্রান্সফরমেশনটা নিয়ে আসছে, ডিসরাপশন, ওই যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা কি যেন বলে, এটার সাথে কোনো কিছুই কম্পারেবল না। মানে এটা একটা ফেজ। তারপরে যে কি যেন স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়েছে, ওইটা আরেকটা ফেজ। হ্যাঁ, যে মানে কিছু তো প্রত্যেক ডিকেডে অথবা সেঞ্চুরিতে কিছু মানে রিমার্কেবল কিছু থাকে। সো ইন্টারনেটটা হচ্ছে যে মানে মোস্ট রিমার্কেবল এবং হচ্ছে মোস্ট হচ্ছে ওয়ার্ল্ড চেঞ্জিং, মানে এরপরে মানুষের চিন্তা দ্বারা, গতি দ্বারা সব চেঞ্জ হয়ে গেছে। সো মানে আমি যদি বলি তাহলে আমি মানে কম্পিউটার তো ডেফিনেটলি, বাট পরের স্টেপ হচ্ছে ইন্টারনেট না হলে মানুষ, বা ইন্টারনেটের ব্যক্তিটা এরকম না থাকলে, মানে ব্যাপারটা হচ্ছে টিম ওয়ার্কের মতো। ধরো তুমি একজন নিয়ে কাজ করতেছো, যে আউটপুট আসবে তুমি অনেক সুপার পাওয়ার, কিন্তু তুমি যখন একটা টিম নিয়ে কাজ করবা সেটার আউটপুট তো আসলে নর্মাল ইয়েতে হয় না, মানে অ্যারিথমেটিক না, সেটা তো মাল্টিপ্লায়ার বা ইয়েতে হয়ে যায়, মানে এক্সপোনেনশিয়ালি হয়ে যায়। সো ইন্টারনেটটা আসলে এক্সপোনেনশিয়াল, যেটা হয়তো তোমার 5,000 বছর লাগতো সেটা হয়তো 5 বছরে সে করে ফেলছে। ঠিক আছে, এবার যদি দেখি যে আমাদের ইয়েতে মানে ইন্টারনেট পুরো পৃথিবীতে যদি আমরা কোটিপতি দেখতাম, কোটিপতি হইতে হলে তার 50 বছর বা 60 বছর লাগে যেত। হ্যাঁ, কিন্তু এখন right. আমি নিজেই 2021 সালে একটা ছেলের ইন্টারভিউ করছিলাম। সে হচ্ছে তখন তার বয়স ছিল 20 বা 22 বছর। ও পরে যে একটা কোম্পানি করছে নেক্সট ভেঞ্চার, ক্রিস গেলের ইন্টারভিউ করছে, তুমি দেখবা হয়তো। হ্যাঁ, তো ওই রকম 20-22 বছরেও কোটিপতি হওয়া এখন তো ইন্টারনেট রাইট, এটা তো ইন্টারনেটের কারণে পসিবল হয়ে গেছে। তো আমার কথা ডিসক্রিমিনেশন কমে গেছে। না, আমি জিনিসটাকে বলতেছি এইভাবে যে প্রচুর টাকা ইনকাম করার সাথে তো আসলে প্রচণ্ড পরিমাণ ম্যাচুরিটিও থাকা দরকার। তো 50 বছর বয়সে যে ম্যাচুরিটিটা আসে, 20 বছরের তো নিশ্চয়ই সেই ম্যাচুরিটিটা থাকে না। ট্রু। সো ফলে যেটা হয়েছে যে এই যে টাকা আসা, টাকার যে ভ্যালু বোঝা, এই ভ্যালুটা কি আসলে ইন্টারনেটের ক্ষেত্রে ওই ফিলটা আসে। যেমন আমি তোমাকে একটা খুব রিয়েল লাইফ কেস বলতে পারি, যে যখন ধরো যে আমরা করি মানে ডিজিটাল পেমেন্ট করি, লাইক কার্ড দিয়ে পেমেন্ট করি বা বিকাশে পেমেন্ট করি, জাস্ট সংখ্যা বসাই, গায়ে কিছু বাঁধে না, মানে 2-3 হাজার বাঁধে না। কিন্তু যখন ক্যাশ টাকা দিই, ক্যাশ টাকা দিলে 2টা 500 টাকার নোট বের করতে গেলে কেমন যেন লাগে। তুমি এটা ফিল করছো? ফিল করছি তো, আমি যখন বাড়ি ভাড়া দিই তখন খুব কষ্ট হয়, কারণ বাড়ি ভাড়া তো অনলি বাড়ি ভাড়াটাই হচ্ছে এখন আমার। হ্যাঁ, মানে বিকাশে যখন আমি 4,000 বসাই দিচ্ছি কিছুই মনে হইতেছে না, সংখ্যা বসাচ্ছি, খুবই কষ্ট লাগে। হ্যাঁ, এটাই বলছি, মানুষ যদি ক্যাশ টাকা খরচ করতো তাহলে এত টাকা খরচ করতো না মনে হয়। হ্যাঁ, কিন্তু যখন ওই যে এই করতে যাই, মানে ক্যাশ টাকায় 2টা 500 টাকার নোট বের করলে মানে 500 টাকার নোট, এত টাকা এই ফিল হয়, মানে বাড়ি ভাড়া দিতে গেলে। হ্যাঁ, তো আমি বলতে যাচ্ছি যে এই যে 20 বছর বা 22 বছরে কোটিপতি হয়, এটার পেছনে তো আসলে টেকনোলজিক্যাল ডেফিনেটলি এটার একটা বলা যায় এই কম্পিউটার, মানে এই ধরনের এই যে এই বয়সে এত পরিমাণ টাকা হয়ে যাওয়ার বিষয়টা, এইটা কি শেষ পর্যন্ত 50 বছরের একটা কোটিপতির কাছে আমরা সোসাইটিতে যে কন্ট্রিবিউশন মানে এক্সপেক্ট করি, বা সে নিজে যেভাবে ভীষণ তৈরি করে, একটা 20 বা 22 বছরের ছেলে কোটিপতি হয়ে গেলে সেই সোসাইটিতে কি সেম ইম্প্যাক্ট পড়ে, নাকি এটাকে তুমি অন্য কীভাবে দেখো? না, এটা একটা মানে ভালো একটা কোশ্চেন করছো, যে আসলে তার ইম্প্যাক্টটা কেমন পড়ে। হ্যাঁ, কিন্তু মানে এটা তো বলা যায়, যেমন ধরো আমাদের তো এখন তো কিছুটা আগে যেরকম, মানে আমি একটু ইয়েতে গেলে অবাকই হই, যেমন আমাদের গ্রামে বা হয়তো বা একটু ইয়ের দিকে গেলে, মফস্বলে গেলে একটু অবাক হই। সেখানে কিন্তু মানুষের ইনকাম কিন্তু কম। হ্যাঁ, কিন্তু আমি দেখছি যারা মানুষকে প্রচুর করে, মানে হেল্প করার চেষ্টা করে। হ্যাঁ, ধরো একজন মানে আশেপাশে যে লোকজন আছে অথবা দরিদ্র লোকজন আছে, এদিকে কিন্তু মানে সে চেষ্টা করে কিছু হেল্প করতে। সো মানে আগের লোকজনের ওই যে যেহেতু একটা সোশ্যাল কানেক্টিভিটি ছিল, সোসাইটি ছিল, ফ্যামিলি রেসপন্সিবিলিটি ছিল, মানুষ কিন্তু করতো বেশি আর কি, মানে টাকাটা কিন্তু নিজের জন্য খুব কম খরচ করতো। হয়তো তার বিজনেস অথবা আদার্স মানে ক্লোজ রিলেটিভস, কিন্তু যেটা বললো আর কি, এখন যদি ইন্ডিভিজুয়ালিজম, এখন তো দেখি যে ভোগের মতো, মানে নিজেই চেষ্টা করে বেশি খরচ করতে, মানে মানুষের জন্য যে খরচ করে এটা তো মনে হয় একটু কমই আর কি।
সো ওইটা একটা মনে হয় সব মিলে একটা ইম্প্যাক্ট আছে যে মানুষের সাথে কানেক্ট থাকে না, অথবা যে বয়সটা 20 বছরের বয়স, সেই বয়সে হয়তো তার মানে আমরা থাকে না তো, তুমি চিন্তা করো আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু বলতাম যে আমার এত টাকা থাকলে কম্পিউটার কিনবো, এটা কিনবো, ওইটা কিনবো, ওইটা কিনবো। সো তখন কিন্তু মানে ওই বয়সে আসলে বাচ্চাদের মতো, বাচ্চা কিন্তু চিন্তা করে না যে আমি আরেকটা মানুষকে দিই, সে একটু মানে তার একটা উপকার হবে, সে বরঞ্চ চিন্তা করে যে সে চকলেট খাবে একটা, কিনে রাখছে 100টা, হয়তো 50টা নষ্ট করে ফেলবে। সো 20 বছরের থিঙ্কিংটা তো মনে হয় ওরকমই, সে হয়তো চেষ্টা করে আশেপাশে বিল্ডিং 20টা 25টা গাড়ি, যেমন তুমি খেলোয়াড়দের দেখো নেইমার অথবা রোনালদোদের তো 20-50টা করে গাড়ি আছে যারা ফুটবল, ওরা হয়তো নিজেরই সবকিছু সাম্রাজ্য বানাতে চায়, প্রাসাদ, ওরা কিন্তু বড় বড় বিল্ডিংও করতেছে নিজের জন্য। সো ডেফিনেটলি, অথবা আবার আমরা যদি একটু ইয়েদের দিকে তাকাই, আমি জানি না বিল গেটস টিল গেটস অথবা ওদের হয়তো দেখবা যে এত বেশি জাঁকজমকপূর্ণ আছে কিনা। সো আমাদের দেশেও যদি খেয়াল করি, আমার মনে হয় যে হ্যাঁ 20-25 বছরের ছেলেপেলেতে টাকা আসাতে আসলে সোশ্যাল ইয়েতে কম, মানে সোশ্যাল ওদের টাকার ইম্প্যাক্টটা সোসাইটিতে কন্ট্রিবিউশন মনে হয় একটু কমই থাকে, অত বেশি চিন্তা করে দেখতেছি থাকতেছে না আর কি। হ্যাঁ, মানে এরাও এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে, তো সেক্ষেত্রে তার অধীনে যখন 35 বা 40 বছর বয়সে কোনো একটা লোক কাজ করে, সে সেটাকে আসলে কীভাবে নেয়। বা সবচেয়ে আমি এই কেসটা দেখতে চাইছিলাম যে যখন আসলে এনসিপির ওই ছেলেপেলেগুলো যখন হইলো, মানে মন্ত্রিসভায় গেল, তো হ্যাঁ, প্রথম দিন দেখতেছিলাম যে আসিফে গিয়ে আকরাম খান করতে কথা সালাম হ্যাঁ দিচ্ছে। খুব রেসপেক্ট করতেছে। হ্যাঁ, তো এইটা মানে বাংলাদেশের ইকোসিস্টেমে এই কালচারটাও তো আসলে খুবই নতুন। তো তুমি এটাকে কিভাবে দেখো, মানে এটা কি বাংলাদেশিদের পক্ষে পুরোপুরি প্রফেশনাল দৃষ্টিভঙ্গিতে দেখা সম্ভব, নাকি এইখানে মানে ওই না, ব্যাপারটা আমার আসলে কাছে কাজ মনে করে? হয় কি যে সার্টেন এজের আসলে সার্টেন ম্যাচুরিটি থাকে। তুমি ধরো 10 বছর আগে তোমার যে ম্যাচুরিটি ছিল, ম্যাচুরিটি হচ্ছে যেটা আমি আমার ওই যে ইয়েরটা মনে হয় যে ম্যাচুরিটি তো একটা ইনফাইনাইট প্রসেস, যে প্রতিদিনই মনে হয় যে আমরা একটু ম্যাচুরড হচ্ছি, যে আজকে যেটা করছি হয়তো কালকে গেলে মনে হবে যে একটু ভুল করছি আর কি। সো আমাদের যে সোসাইটির স্ট্রাকচারে 20-22 বছরের ছেলেপেলের আসলে আমি দেখি নাই যে মানে এত বেশি ইয়া থাকে আর কি, মানে একটা জব রেসপন্সিবিলিটি, মানে এটার ইম্প্যাক্ট ও খালি নিজে চিন্তা করে, মানে অনেকটা হচ্ছে যে হরমোনাল থিঙ্কিং। হ্যাঁ, যে করে ফেললাম, এটা করে ফেললাম, এটা করলে এটা হয়ে যাবে, সাডেন এটা করলে যে কালকের মধ্যে পৃথিবী চেঞ্জ হয়ে যাবে, কিন্তু বাস্তবিক অর্থে তো আসলে এগুলো হয় না কখনো, সব কিছু একটা প্রসেস ওয়াইজই হয়। যে আমি কালকে যেমন এনসিপি ফলোয়ার যাদের ছিল তাদের তো একটা ড্রিম ছিল যে 5ই আগস্ট অথবা হোয়াটএভার 1 মাস 2 মাস পরে বাংলাদেশটা ঠাস করে চেঞ্জ হয়ে যাবে, ছিল না যে আমরা এটা করে ফেলবো, এটা করে ফেলবো, গভর্নমেন্টের ঘুষ বন্ধ হয়ে যাবে, ডিসক্রিমিনেশন বন্ধ হয়ে যাবে। কিন্তু রিয়েলিটি তো আসলে এভাবে কাজ করে না, রিয়েলিটিতে কিন্তু প্রসেস আছে, মানে একটা প্রসেস ওয়াইজই সব কিছু থাকে, একটা সিস্টেম আছে, সিস্টেম ডেভেলপমেন্টের মধ্যে হয়ে যায়। সো এইসব জায়গায় আসলে আমার মনে হয় যে 22-23 বছরের ছেলেকে আসলে রেসপন্সিবিলিটিটা একটু রিস্কি আর কি, ভেরি ভালনারেবল আর কি। এই ক্ষেত্রে যদি আমি ইয়ের জায়গা থেকে মানে তামিম ইকবালের একটা উদাহরণ দিই। তামিম ইকবাল যখন বোর্ড প্রেসিডেন্ট পদে করতেছিল, ইলেকশন করতেছিল, তখন তাকে এই বয়সের ব্যাপারটা বলতে হয়েছিল। সো তখন সে বলতেছিল বয়স তো আসলে এক্সপিরিয়েন্স থেকে, মানে সে কত রকম এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই তার কথাটাও তো আসলে ভ্যালিড। মানে ধরো যে তুমি 50 বছর পর্যন্ত গেছো, কিন্তু তোমার তো সেরকম করে না এই জন্য experience আমি জানো কিন্তু নাই। সোসাইটি স্ট্রাকচার বলছি, আমাদের সোসাইটি স্ট্রাকচারে 20 বছরে তুমি কিন্তু এতটা এক্সপিরিয়েন্সড হবে না। 20 বছরের বাচ্চা জাস্ট হচ্ছে মায়ের কুল থেকে বাসা থেকে বের হয়েছে, বের হয়ে জাস্ট পড়াশোনাটা শেষ করছে, তার মানে আমরা তো স্টিল হচ্ছে যে অনেক ডিপেন্ডেন্ট থাকি, সেলফ ডিপেন্ডেন্ট, মানে আমাদের বাপ মা তো হয়তো তাহলে আমরা হয়তো টেকনোলজির ব্যবহার শিখে ফেলছি 20 বছর বয়সে, সেটা সেল করে আমরা হয়তো কিছু টাকাও ইনকাম করছি, বাট হ্যাঁ। সেটা দিয়ে যে মানুষ ম্যানেজ করা না বা বড় সেই dream ম্যাচুরিটি দেখা, আসবে না। এবং সেটা- দেখো মানে লিডারশিপে তো আসলে মানে এক্সক্লুশন বলতে কিছু নাই। হ্যাঁ, তুমি মনে করো আমার টিমে 10টা ছেলে আছে, 2টা ছেলে খুবই বাজে, হুম, So, আমি যখন চিন্তা করবো আমি কিন্তু 2টা ছেলেকে বাদ দিয়ে চিন্তা করবো না, তাহলে তো আর আমার লিডারশিপ হলো না, তাহলে তো আমি একগুচ্ছ ভালো লোক নিয়ে একটা কাজ করে ফেললাম, এখানে তো আমার কোনো ক্রেডিট নাই। মানে সো মানে আমাদের এই যে এদের যে প্রবলেমটা হয়েছে, এরা আইসেই কিন্তু এক্সক্লুশন স্টার্ট করছে, আরে ওখান থেকে বাদ দিচ্ছে, তারে ওখান থেকে বাদ দিচ্ছে, কিন্তু আমাকে যে ওন করতে হবে, এই যে ওনারশিপের যে মেন্টালিটি, ইভেন ওন দা হচ্ছে যে মানে ডেভিয়েটেড লোক, হ্যাঁ এটা তো তুমি আসলে তুমি বুঝবা, আমি বুঝবো, কিন্তু ওই ছেলে বুঝবে না, কিন্তু ও বলবো বাদ দিয়ে দাও, হুম। মানে এটা যে আসলে প্রসেস এটা যে রাইট না, এ কিন্তু এটা বুঝতে পারবে না, বলে যে ও একটু ঝামেলা করতেছে, ওরা এখনই বাদ দিয়ে দাও। মানে এটা তো ওনারশিপ নিয়ে যে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে জিনিস ম্যানেজ করা যায়, এইটুকুর জন্য তো একটা ম্যাচুরিটি লাগবে, এক্সপিরিয়েন্সও লাগবে, এবং এটা কিন্তু একটা অনেকটা বয়সের মধ্যে দিয়ে হয়।
মানে তাহলে তো ধরো প্রত্যেকটা ফেজের আসলে এইজের কোনো সিগনিফিকেন্স ছিল না, তাহলে 10 বছরের বাচ্চার প্রবলেম কি বলো? মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 10 ইয়ার্স ওল্ড বয় অ্যান্ড হচ্ছে 22 ইয়ার্স ওল্ড বয়? এটা কিভাবে ডিফারেন্সিয়েট করবে? হ্যাঁ, কিন্তু এই যে কোনো প্রডিজি 10 বছর বয়সে পিএইচডি করে এরকম সেটা তো- এরকম এক্সাম্পলও তো এরকম এটা কিন্তু এক্সাম্পল পিএইচডি করছে, নট ইন এ হচ্ছে যে সোশ্যাল লাইফ সোশ্যাল রেসপন্সিবিলিটিতে দেখছো কাউকে যে অফিস ম্যানেজ করতেছে 10 বছরের বাচ্চা? হ্যাঁ, কিন্তু যে বললাম 20 বছরের ছেলেকে আমি দেখছি কম্পাইল চালাইতে, ওকে তো আচ্ছা, সেটা হয়তো খুবই একটা এক্সেপশন কেস হইতে পারে। অনেকে ওই যেটা বলা যে খুব অল্পতেই হয়তো অনেক কিছু শিখে ফেলে, অনেকে হয়তো বলে না যার বুদ্ধি হয়তো মানে কিছু তো হয়তো অনেকে ওকে, এইখান থেকে আমি হুমায়ুন আহমেদের জায়গায় আসি। মানে তুমি তো হুমায়ুন আহমেদেরও একজন পার ভক্ত, সো এলন মাস্কের সাথে কি হুমায়ুন আহমেদকে কম্পেয়ার করাটা মনে হয় আর জীবনানন্দ দাশের চাইতে তো মনে হয় বেশি সহজ, তাই না? এলন মাস্কের সাথে না, আমার কাছে মনে হয় না কখনো এলন মাস্কের সাথে হুমায়ুন আহমেদের ভক্ত। হ্যাঁ, হুমায়ুন আহমেদের, আমি একটা হুমায়ুন আহমেদের ফেসটা বলি, যেমন একসময় হুমায়ুন আহমেদের প্রচুর বই পড়তাম, খুব ভালো লাগতো ওরে, মানে কাইন্ড অফ হচ্ছে যে মানে ওর ভক্তই, তুমি যেটা ভক্ত শুনতে ফ্যান বলো যেটা আর কি, ওই টাইপের। তো পরে আবার মাঝখানে পরে আবার আরো কিছু বাইরের লেখকের বই পড়া শুরু করলাম। তখন বই পড়ে মনে হয়েছে দূর, হুমায়ুন আহমেদ এগুলো কি লিখে। হ্যাঁ, এটা কিন্তু মনে হয় অনেকের, এখনো হয়তো মনে হয় যে এবিসিডি কি লিখতেছে, পড়তেছি মজা পাচ্ছি। তারপর আবার আরেকটা ফেজ আসছে, হ্যাঁ, এখন মনে হয় যে না, উনি আসলেই একটু ডিফারেন্ট টাইপের রাইটার ছিল। মানে বাংলাদেশে আমার কাছে মনে হয় যদি ট্যালেন্ট চিন্তা করা হয় তাহলে হুমায়ুন আহমেদের ধারে কাছে কেউ নাই। তার সেন্স অফ হিউমার, তার ডেলিভারি, সে এমন একটা কথা বললো খুবই সিম্পল, কিন্তু মানে খুবই একটা মনে করো যে ভারী একটা কথা। মানে এটা আমি মানে এখন বুঝতেছি যে না, আসলে ওরে আমি মাঝখানে একটু আন্ডারমাইন্ড করছিলাম, বাট এখন মনে হচ্ছে যে স্টিল আসলে সে বাংলাদেশের অনেক রাইটার থেকে অনেক উপরে। মানে আমি যদি বলি মানে ডিফারেন্ট ট্যালেন্ট ছিল আর কি। ওকে, তো তুমি একই সাথে হুমায়ুন আহমেদের ভক্ত, আবার তুমি জীবনানন্দ দাশকেও ই করো, মানে পছন্দ করো। অবশ্য হুমায়ুন আহমেদ নিজেও জীবনানন্দ দাশের অনেক হ্যাঁ, হুমায়ুন title আহমেদ ব্যবহার জীবন, করছে। আমি হুমায়ুন আহমেদের দেখো, আমি কিন্তু হুমায়ুন আহমেদকে আলাদা করে পছন্দ করতাম, জীবনানন্দকে আলাদা করে পছন্দ করতাম। তো যখন আমি জীবনানন্দের একটা ফেজ গেছে, আমি মোটামুটি 3-4 বছর ওরে নিয়ে মোটামুটি ওর কবিতা মানে যেখানে যা কিছু পাইতাম পড়ার চেষ্টা করতাম আর কি। পরে দেখলাম যে সে আসলে মানে ইনফ্যাক্ট হুমায়ুন আহমেদ জীবনানন্দের মারাত্মক ইয়া ছিল আমার ধারণা। মানে তার অনেক নাটকে দেখবা অনেক জায়গায় হচ্ছে জীবনানন্দের কবিতার উদ্ধৃতি আছে লিখায়। So আমার কাছে মনে হয়েছে যে আসলে সেও মোটামুটি জীবনানন্দ দাশেরই মারাত্মক ভক্ত ছিল আর কি। সো তুমি যেটা বলা যে মানে হুমায়ুন আহমেদ পছন্দ করে কিভাবে জীবনানন্দ দাশকে পছন্দ করে, সো হুমায়ুন আহমেদ নিজেই তো জীবনানন্দ দাশকে পছন্দ করতো। তার মানে তার ক্যারেক্টার অথবা তার রাইটিং এর মধ্যে হয়তো এমন কিছু আছে যেটা কোনো না কোনোভাবে হয়তো ওকে কানেক্ট করে। ওকে, কিন্তু জীবনানন্দ দাশ বললেই যে একটা বিষাদী বিষাদী চিত্র উঠে আসে জীবনানন্দ মধ্যে। না, এটা আমি এটা হ্যাঁ তুমি বলো, আমি এটা নিয়ে একটা মানে ভালো answer দিতে পারবো। জীবনানন্দের মধ্যে কি আনন্দের কোনো ইস্যু নাই যেটা তার নামের মধ্যে আছে? না, আমার কাছে মনে হয় যে অনেকে যেটা বলে যে জীবনানন্দ দাশ মানে ডিপ্রেশনের একটা কবি, কিন্তু আমি ওই যে 8 বছর আগের একদিন কবিতাটা আছে না, ওইটা পড়ে মনে হয়েছে যে ওর কবিতাগুলো আরো বেশি মোটিভেটিং আমার কাছে মনে হয়েছে। কারণ তার কবিতাগুলাতে সবসময় তো হচ্ছে যে প্রাণের মানে একটা ব্যাপার ছিল, প্রাণের স্পন্দন, যে বাঁচো, সুন্দর করে বাঁচো, অথবা এই যে যে জীবন ফড়িংয়ের দুয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা, অথবা এই যে 8 বছর আগের কবিতার তো তুমি মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা মনে হয় জানোই, যে প্রথম যে পার্টগুলা ছিল এগুলা ছিল যে একটা লোক খুবই ফ্রাস্ট্রেটেড, মানে খুব ফ্রাস্ট্রেটেড ঠিক না, মানে তার হচ্ছে যে মানে সবই আছে, হ্যাঁ, বাট স্টিল সে ওই যে যেটা বলে আর কি বিপন্ন বিস্ময়, হ্যাঁ, যে মানে স্টিল সে ফিল করে যে কোনো কিছুতেই আর ইয়া ফিল করে না আর কি। মানে সে যখন ওই যে সুইসাইড করতে যায়, তো মানে প্রথমে সে যেটা ডেসক্রাইব করছে যে খুবই ফ্রাস্ট্রেশন, সে সুইসাইড করে ফেলছে আর কি, যে কি জানো, জানি তবু জানি কোনো নারীর হৃদয় প্রেম শিশু নয় গৃহ নয় সবখানি, হ্যাঁ, যে আমাদের অন্তর্গত রক্তের ভিতর মানে খেলা করে এক বিপন্ন বিস্ময়, মানে প্রাগৈতিহাসিক কাল থেকেই মানে সে যেটা বুঝাইছে যে আমরা মানুষ এমনভাবে তৈরি আর কি, যে মানুষের ভিতরেই কখনো না কখনো মানে একটা ব্যাপার থাকে যে সব কিছু থাকার পরেও সে মাঝে মাঝে আর কি একটু ইয়া হয়ে যায় আর কি,
বিপন্ন হয়ে যায় আর কি। সো তখনই সে মানে ফার্স্ট ফেজটা এরকম ছিল যে সে এরকম হয়ে সুইসাইড করে। তারপরের পাড়াগুলো দেখো, সে তো কিন্তু তখন বলতেছে যে তুমি কেন সুইসাইড করতে গেলা? হ্যাঁ, যে একটা গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি কি প্রভাতের ইশারায় অনুময়ে উষ্ণ অনুরাগে, যে একটা ব্যাং সে মারা যাচ্ছে তাও সে বাঁচতে চায়। তারপর যে পেঁচা রাতের বেলা শিকার ধরতেছে বাঁচার জন্য। সো সে কিন্তু এটা বোঝাচ্ছে যে তুমি কি মানে পৃথিবীতে ছোট ছোট জিনিসও বাঁচার জন্য কত চেষ্টা করতেছে। সো তুমি কেন এরকম একটা সিদ্ধান্ত নিলা? তো এটা তো আমার কাছে মনে হচ্ছে যে সে প্রথমে মানুষের যে অ্যাজ ইস মানে সারাউন্ডিংসের যে কন্ডিশনগুলো আছে, ক্রাইসিসগুলো নিয়ে মানুষ চিন্তা করে, তারপরে একটা সময় বাজে একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করে। সেখান থেকেই তো বরঞ্চ সে মানে আরেকটা ওয়ে বাতলাচ্ছে সেকেন্ড ফেজটাতে কবিতার, যে তুমি মানে বাঁচার চেষ্টা করো। মানে এই যে এটা লাস্ট লাইনটা তোমার মনে আছে কি না? হে প্রগাঢ় পিতামহী, আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ো চারটারে কালিদহে করে দেব বেনজল পার, তারপর আমরা দুজন মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার। সো কিছু হয়তো একটু ইয়া হইতে পারে। মানে এটা তো আমি দেখি যে খুবই একটা মোটিভেটিং কবিতা, যে যে আমিও অনেক বুড়ো হইতে চাই, হ্যাঁ, প্রচুর গল্প করতে চাই, প্রচুর গল্প, তুমি যেটা পছন্দ করো যে প্রচুর গল্প তৈরি করব, তারপর এক সময় মানে প্রচুর গল্প তৈরি করে পৃথিবী থেকে বিদায় নিব আর কি। সো এটা তো আমার তো মনে হয়েছে সে বিষাদের কবি না, সেই তো আসলে জীবনেরই কবি, যে মানুষকে আরো ইন্সপায়ার করতেছে বাঁচার জন্য। So আমি আসলে ব্যাপারটা এভাবে চিন্তা করি। 2 নম্বর হচ্ছে যে আমি যেটা ফিল করি আর কি, যে যখন কেউ খুব মানে এটা হয়তো তুমিও বলো যে জীবনানন্দ থেকে জিজ্ঞেস করছিল, আমি যে একজন কমলালেবুর বই থেকে যেটা পাইছি আর কি, যে ওকে সামন আস্ক করছিল যে আমি আসলে তৃতীয় প্রজন্মের জন্য কবিতা লিখে আর কি, আমি তো এই প্রজন্মের জন্য আসলে কবিতা লিখছি না। সো আমার কাছে এটাই মনে হয়েছে, সে কিন্তু আসলে 2-3 প্রজন্ম পরেই আসলে মানে তার কবিতাগুলো মানুষ বোঝা শুরু করছে। এবং আমার মনে হয় যে এই যে ইন্ডিভিজুয়ালিজম পৃথিবীতে, মানে এত বেশি ব্যক্তিকেন্দ্রিক পৃথিবী, এখানে আমার মনে হয় যে জীবনানন্দের কবিতাগুলাই আরো বেশি ইয়া হয় আর কি, প্রাসঙ্গিক। কিন্তু আমি যদি এইভাবে বলি যে এখন যেহেতু রিসোর্সের অতি অ্যাভেলেবিলিটি, এখন তো কোনো কিছুই লং লাস্ট করে না। মানে একটা যে বইটা গত বছর খুব আলোচিত ছিল, হ্যাঁ হ্যাঁ, সেইটা এই বছর থাকে তো না, আলোচনাতেই থাকে না। তো সেক্ষেত্রে জীবনানন্দ দাশ যে কথাটা আসলে বলছিল যে সে তৃতীয় প্রজন্মের জন্য লেখে, সে যদি করে মানে এখন কবিতা লিখতো, সে কি এই কথাটা কনফিডেন্টলি বলতে পারতো, নাকি সে আসলে অপ্রাসঙ্গিক হয়ে পড়তো বলেই তোমার মনে হয়? মানে এই সময়ে এসে সে কবিতা লিখলো আরো তৃতীয় প্রজন্মের জন্য, এটা হ্যাঁ, মানে এটা কি ছিল? আমার তো নয় সে 1 বছর পরে অপ্রাসঙ্গিক হয়ে পড়তো, তার হইতে পারতো। অথবা সে কি আসলে কবিতা লিখতো কিনা, সারাদিন টিকটক করতো ঘরে বসে বসে। না না, মানে আমি ধরে নিচ্ছি গিভেন সিচুয়েশন, সে জীবনানন্দ দাসী জাস্ট সে 1900 সাল থেকে সে এখন 2025-এ ব্যাক করছে আর কি। হ্যাঁ, সো 2025-এ সে যে কবিতাগুলো লিখতো সেগুলো ধরা যাক সমুদ্রে তো হচ্ছে না। মানে যেমন ধরো যে আমার বইগুলো তো অনেক বেশি মানুষ পড়ে না, কিন্তু যারা পড়ে তারা বলে যে যে আমার বইতে অনেক চিন্তার খোরাক আছে। আচ্ছা, এই বইগুলা যেমন তুমি নিজেই মনোতা লাভ করে, কিন্তু আমি অনেক অ্যাপ্রিশিয়েট করছি এবং আমার কাছে মনে হ্যাঁ। হচ্ছে তো সেক্ষেত্রে কেউ কেউ বলে যে এখন মানুষ বুঝতেছে না, 20 বছর 30 বছর পরে বুঝবে। কিন্তু আমি তো বিশ্বাস করি যে এখনকার সময় 20 বছর 30 বছর পরে ওটা সার্ভাইভ করার কোনো সম্ভাবনাই নেই। তো সেক্ষেত্রে জীবনানন্দ দাশকে আসলে এই ধরনের একটা ডিলেমায় ভুগত না, যেটা আসলে যে ডিলেমাটা আসলে আমার মধ্যে নয়। আমি জানি যে এগুলো টিকবে না। মানে তখন কি তারা এই তৃতীয় প্রজন্মের কথাটা খাটতো? হ্যাঁ, এটা তৃতীয় প্রজন্মের জন্য। হ্যাঁ, এই জায়গায় এসে আসলে তৃতীয় মানে এখন তো মানে আমাদের যে ইয়াটা, আই মিন একটু কি এখন আমাদেরকে মনে হয় খুব একটা প্রেরিট করা যাচ্ছে না, তাই না? কালচারালি নাকি এটা টেকনোলজির কারণেই বোধ হয় যে সব জায়গায় তো একটা কালচারালিও তো মনে হয় এটার তো একটা কালচারাল, টেকনোলজির তো কালচারাল একটা ইম্প্যাক্ট আছে। আগে হয়তো তুমি বলতে পারতা যে তুমি এদিকে যাচ্ছ, বা লেখার একটা ধারা ছিল, কিন্তু এখন তো এত বেশি ডিসরাপশন, এত বেশি চেঞ্জেস। সো আসলে নেক্সটের মানে আমরা তো ধরো যেটা বললা যে টেকনোলজি সারাউন্ডিংসে কিন্তু আমাদের থিঙ্কিংও চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এটা নতুন নতুন কিছু জিনিস আসতেছে, সাথে সাথে কিন্তু আমাদের কাইন্ড অফ হচ্ছে মানে জীবনধারাও কিন্তু শিফট হচ্ছে এদিকে ওদিক, জব মার্কেটও শিফট করতেছে, সবই শিফট করতেছে, কালচারালিও শিফট করতেছে। সো এই জায়গাতে আসলে এটা আসলে খুবই রিস্কি। মানে জীবনানন্দ দাশ হয়তো বলতো, অথবা বললেও যে এটা আসলে মানে সামনে যেটা হবে এটাও প্রেডিক্ট করা ডিফিকাল্ট আসলে।
তাহলে এই যে এত টেকনোলজি, এই সমস্ত টেকনোলজি আমাদের জীবন না হয় আগের চাইতে সহজ করছে, হ্যাঁ সহজ কিন্তু আমাদের জীবন যাপন কি আসলে মিনিংফুল কিছু করতে পারতেছে, নাকি তুমি বলবো যে এই সময় মিনিংয়ের কোনো দরকারই নাই বা মিনিংয়ে আসলে চেঞ্জ হয়ে গেছে? না আমার কাছে জীবনের তো হ্যাঁ জীবনের ডেফিনেশনে গেলে তো ধরো এটা আবার বিশাল একটা ডিসকাশন হয়ে যাবে। স্টিল আমার মনে হয় যে আমরা তো আসলে মানে যেটাতে রিয়েল মানে একটা তো ওই যে প্লেজারের তো অনেকগুলা ব্যাপার আছে, যে কিছু প্লেজার আছে যে হ্যাঁ প্লেজার পাচ্ছি বাট হচ্ছে মিনিংফুল না আর কি, মানে খুব একটা ইনার পিস নিয়ে আসতেছে না। সো তা এই জায়গাটায় মানে টেকনোলজির কারণে যেগুলো হচ্ছে আর কি, এই যে আমরা এত বেশি ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছি, প্লাস হচ্ছে এত বেশি ইন্ডিভিজুয়ালিজম, সো এই জায়গায় আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের যে রিয়েল জীবনের যে মিনিং, যেমন ধরো মানে ফ্যামিলির সাথে কানেক্ট করা অথবা বাবা মা অথবা ভাই বোন, হ্যাঁ বা বাচ্চা কাচ্চা, যেটা হচ্ছে মানে সেইখানে একসাথে বসে তুমি কি মিস করো না তোমার চাইল্ডহুডে যে ফ্যামিলির সাথে মিস করো না? আচ্ছা এটা আমরা হয়তো বেশিরভাগই মিস করি। আমি মিস করি না। তোমারটা হয়তো একটা এক্সেপশন। না, আমি মিস করি না, কারণ হচ্ছে আমি সবসময় লুকিং ফরওয়ার্ড চাই। আমি দেখতে চাই যে হোয়াটস নেক্সট, এইটা আমাকে অনেক বেশি এক্সাইটেড করে। যেটা হয়ে গেছে সেটা তো হয়েছে, সেটা নিয়ে যদি পড়ে থাকি তাহলে তুমি যে হোয়াটস নেক্সট সেটা তো আমি ঠিক এমব্রেস করতে পারবো এটা না। তো ধরো মানে সেই কারণে আমি মিস করি না। না এটা হচ্ছে যে তোমার টাইপ তো খুব কম, কিন্তু বেশিরভাগ মানুষই তো ভালনারেবল টাইপ। আমি সবসময় সামনে কি ঘটবে ফরওয়ার্ড লুকিং ম্যান, এটা জানার জন্য আমি বেশি উদ্গ্রীব। তুমি যদি আমাকে বলো যে মানে আগামীকাল কি হবে, আগামী বছর কি হবে, এইটা জানতে চাও কিনা, আমি বরং সেটা অনেক বেশি ইন্টারেস্টেড। মানে আগে যেটা হয়েছে সেটা তো হয়েছে, মানে ওই প্লেজারটা তুমি অলরেডি নিয়ে ফেলছি। প্লেজার বলো পেইন বলো সেটা তুমি অলরেডি নিয়েই ফেলছি, সেটা রেজিস্ট করে কি করবো, ওই কারণে মিস করি না আর কি। আচ্ছা ধরো তোমাকে যদি ফোন করে জিজ্ঞেস করে যে কেমন আছো, অথবা তুমি একটা বিপদে আছো, হ্যাঁ, অথবা কেউ একজন ফোন দিল তোমাকে, ফোন দিয়ে একটু সাহস দিল অথবা একটু সান্ত্বনা দিল অথবা সুন্দর একটা কথা বললো, তোমার কি ভালো লাগে না? এটা ডিপেন্ড করে সেই মানুষটা আমার কাছে ভ্যালুয়েবল কিনা। যদি সেই মানুষটা আমার কাছে ভ্যালুয়েবল হয় তাহলে ডেফিনেটলি অনেক কিছু অনেক ভালো লাগে, আর যদি ভ্যালুয়েবল না হয় তাহলে আচ্ছা ধরো ভ্যালুয়েবল, হ্যাঁ, তার মানে ভালো লাগে, তার মানে এগুলার একটা কেয়ারিং। আচ্ছা আমি তাহলে এটার সাথে এটা মানে পরে একটা পয়েন্ট ডিসকাস করি, তার মানে কেয়ারিং এর একটা ভ্যালু আছে। হ্যাঁ, কেয়ার তো অবশ্যই ভালো লাগে। এটা তো তাহলে তোমার টেকনোলজি যখন ইন্ডিভিজুয়ালিজমে যাচ্ছ তখন তো কেয়ারিংটা নাই আসলে। হ্যাঁ, বা তোমার মাথায় হাত বুলায় বললো যে বাবা কেমন আছো, তুমি খাচ্ছ না, শুকায় যাচ্ছ, যদিও তুমি মোটা, সো এই কেয়ারিংটা তো তুমি আর পাচ্ছ না। সো এগুলোর তো একটা ভ্যালু আছে, এবং আমাদের যেভাবে আমরা ধরো মানুষের যেভাবে আসছে এত দূর, সো মানুষের ভিতরে ভিতরে তো এগুলোর মারাত্মক নিড আছে, ইমোশনাল নিড আছে না? মানে তুমি তো মানে তোমার যে জেনেটিক কোডেড হ্যাঁ জিনিসগুলো, এগুলোর তো তুমি মানে ডে ওয়ান অথবা 5-6 বছরে কি তুমি ইয়া করে দিতে পারবা, উড়াই দিতে পারবা? সো আমরা তো মিনিংফুল বলতে যেমন যেমন ধরো এই যে মানে আমাদের যে আগের জেনারেশন, হ্যাঁ, এরা তো ধরো মানে এখনকার জেনারেশন তো অনেক বেশি ইন্ডিভিজুয়ালিজম। আগের জেনারেশন বাবা মার কিন্তু একমাত্র লক্ষ্য কী ছিল, ছেলেপেলের জীবন মানে একটু সুখের করা আর কি, তাই না, ওরা যাতে কষ্ট না পায়। তো এটা এটা যে বাবা মার যে ফিলিংস, তাহলে তুমি যেই বাবা মা ধরো যত সুন্দরভাবে ছেলে মেয়েকে মানুষ করে, সে কিন্তু তত বেশি কি পায়, ইনার পিস পায়। হ্যাঁ, মানে এটা তো সামহাও আমাদের কোডেড আছে যে এই ব্যাপারগুলোতে আমরা গুড ফিল করি, আদারওয়াইজ তো ধরো পৃথিবী এত দূর আসতো না। সো ডেফিনেটলি তো এটার মানে তুমি যেটা বললা যে আমাদের এখনকার যে জীবন, হ্যাঁ, এই জীবন আসলে মিনিংফুল যদি বলো, আমি বলবো যে আমিও বেশ কিছু দেখছি তো। সো মিনিংফুলের ডেফিনেশনে যেটা বলতেছে যে কেয়ারিংস, হ্যাঁ, যে তোমাকে কেয়ার করতেছে, মানে এগুলা হচ্ছে একদম পার্মানেন্ট, মানে প্লেজারের কিছু হয়তো আছে, ক্লাসিফিকেশন আছে, এগুলো হচ্ছে একদম হায়েস্ট লেভেলের পিস বলে, যেগুলো করে মানুষ অনেক বেশি পায় আর কি, মানে একটু কুল হয়, একটু গুড ফিল করে, একটু অস্থিরতা কমে, ফ্রাস্ট্রেশন কমে, এগুলো হচ্ছে হায়েস্ট লেভেলের আর কি ব্যাপার। সো এটা তো আমার কাছে মনে হয় যে মিনিংফুল তো একটু কমেই যাচ্ছে মানুষের জীবন, আর রোবটের মধ্যে তো খুব একটা ডিফারেন্স হচ্ছে না তাহলে আস্তে আস্তে। তাহলে টেকনোলজির যে কনসেপ্টটা, এই পুরো জিনিসটাই কি আসলে মানুষের কোনো নিড না, এটা হচ্ছে একটা আর্টিফিশিয়ালি তাকে ফিল করানো হয়েছে, এবং এই ফিলটা করানো ধরো কিছু খুবই হাইলি ইন্টেলিজেন্ট মানুষের ব্যবসায়িক সমৃদ্ধির একটা অংশ হিসেবে এই ফিলটা তৈরি করা হয়েছিল তোমার মনে হয়, নাকি টেকনোলজি আসলেই মানুষের কোনো নিড?
টেকনোলজির, হ্যাঁ, এটা একটা ভালো কোয়েশ্চেন করছো, যেটা কি আসলে মানুষের নিড থেকে এত দূর আসছে নাকি ক্যাপিটালিজম বা টাকা পয়সা কামাইতে যায় এত দূর আসছে, এটা নিয়ে হয়তো ডিটেল বলতে পারবো না। তবে আমার কাছে মনে হয় কিছু কিছু তো নিড আছে। স্পেশালি আমি যেটা বলি যে মেডিকেল সায়েন্সের যে টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টটা, এটা তো মানে সিরিয়াস লেভেলের নিডই, তাই না? তো এই জায়গায় তো কোনো ডাউট নাই যে টেকনোলজি মেডিকেলে যেসব করতেছে। বাট আদার দেন এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এটা সেটা, এগুলো তো আসলে মনে হয় টাকা পয়সা কামানোর একটা ধান্দা। তো সেক্ষেত্রে এআই নিয়ে যে ফেনোমেনন বা ফ্যান্টাসি বা হোয়াট এভার টার্ম আমি বলি, তো তাহলে পুরো এআই জিনিসটাই কি তাহলে একটা মানে কৃত্রিমভাবে তৈরি করা জিনিস, মানে অনেকটা টেস্ট টিউব বেবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এআই জিনিসটা ধরো, এআই আসলে এআই নিয়ে মানে যারা ধরো সায়েন্টিস্ট বা রিসার্চার, ওরা কিভাবে চিন্তা করতেছে, মানে ওরা তো ডেফিনেটলি যখন চিন্তা করে তখন তো পজিটিভ চিন্তা করে, তাই না? হয়তো মেডিকেল সায়েন্সে এআই নিয়ে চিন্তা করতেছে, তাই না? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে বা যেসব ব্যাপার স্যাপার আছে এআই দিয়ে সলভ করা, মানে তাদের যখন রিপ্রেজেন্টেশন থাকে সেটা তো ডেফিনেটলি মানুষের কল্যাণের জন্যই থাকে, রোবট টোবট বা যেটা। আদার দেন দ্যাট মানে সবই তো আছে। আচ্ছা, এই যে ধরো গাড়ির কথাই বলি, আমি কি যেন নোয়া হারারির একটা দেখছিলাম, যে মানে সেলফ ড্রাইভিং কার যেটা আর কি। সো মানে উনি যেটা বলতেছিল যে একটা সময় মানুষ, মানে এই দেখো এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আসছে, আমি তোমার সাথে কথা বলতে যাই মনে হলো যে এআইটা যখন অনেক বেশি ইভলভ হয়ে যাবে তখন কিন্তু মানুষ মোরালিটি খুঁজবে, ঠিক আছে? তখন কিন্তু মানুষ দেখবা যে এআই আসার পর মানুষ চেষ্টা করতেছে এআইয়ের ভিতরে তোমার যে ফিলিংসগুলো ওগুলো দেয়ার, দিবে না এটা একটা সময়? কেয়ারিং এর ফিলিংস, লাভ ফিলিংস, অথবা এই ফিলিংসগুলো তো ঢুকানোর চেষ্টা করবে। আলটিমেটলি তুমি কিন্তু তাহলে ওই দিকেই যাচ্ছ, রুটেই ফিরে যাচ্ছি আমরা। এআইয়ের নেক্সট ফেজ কি হবে, যে তাকে ইমোশনাল এআই বানাইতে হবে, তাই না? ইমোশনাল এআই তো আসলে কাইন্ড অফ হচ্ছে যে ওরা আবার মানুষের মতো চিন্তা করবে, যাতে মানুষ হয়, অত বেশি রোবোটিক না হয়। মানে তুমি আবার রোবটের দিকে যাচ্ছ, আবার ওরে চেষ্টা করতেছো যে না তুমি খুব বেশি রোবট হয় না, হ্যাঁ তুমি একটু ইমোশনাল হও। তাহলে লাস্ট ডেস্টিনেশন কি মানুষের? মানুষ তো আসলে ইমোশনালি, মানে ওইটাই তো টার্গেট করতেছে যে আমি একটা এআই নিব, বা অথবা ধরো এআই বউ, হ্যাঁ, বাট সে হবে কি যে অনেক বেশি ইমোশনাল হবে। এটা তো আসবে একটা সময়, মানে তখন হয়তো ডিফারেন্স হবে যে কার এআই কত বেশি ইমোশনাল, কে কত বেশি কেয়ার নেয়। এটা কি আসবে না তোমার মনে হয়? অনেক কিছুই হইতে পারে, বাট এইটাকে আমার কাছে মনে হয় যে তুমি শুরুতে যেটা বলতেছিলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা স্টিম ইঞ্জিন, হ্যাঁ এইটা তুহিন আমার সাথে যখন শো করছে, তুহিনও বলছে যে স্টিম ইঞ্জিনের সাপেক্ষে এআই আসলে খুবই তুচ্ছ একটা ঘটনা। হ্যাঁ এইটাকে আমি শেষ পর্যন্ত একটা হোক্স হিসেবেই দেখবো। এটা হয়তো কিছু হাইপ তৈরি করবে, কিছু চমক দেখাবে, কিন্তু শেষ পর্যন্ত এই চমকগুলো আসলে না দেখালে এমন কিছু যায় আসতো না। না, ট্রু, যায় আসতো না, হ্যাঁ ট্রু। মানে এআই যদি আমি জাস্ট হচ্ছে তোমার মেডিকেল সায়েন্স বাদ দিয়ে, মানে ওখানে হয়তো এআই এর অনেক ইউজ কেস আছে, অনেক কিছুই করতে পারবে, হ্যাঁ। সো ওই ব্যাপারটা বাদ দিলে মানে বাকি পার্টটাতে আসলে মানে এর আসলে খুব একটা কন্ট্রিবিউটরি বা লাইফ কন্ট্রিবিউটরি কিছু আছে বলে আমারও মনে হয় না আর কি, মানে মেডিকেল সায়েন্স বাদ দিয়ে, কারণ ওখানে ওই জায়গাটাতে যথেষ্ট হয়তো অনেক কিছু করা আছে। ওকে, তোমার সাথে আলাপ অলমোস্ট শেষের দিকে। তুমি আমাকে লাস্ট যে কথাটা বলবা সেটা হচ্ছে যে এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা শুনি এবং ডেভেলপারদের যে হ্যাঁ ইয়ের কথা, স্ট্রেস বা প্রেশারের কথা শুনি, তো এই লাইফস্টাইলের মধ্যে আসলে এই যেটা কি বলে হিউম্যান টাচ বা ব্যালেন্সের যে বিষয়গুলো, ওইগুলো আসলে কীভাবে কাজ করে, নাকি এইগুলো হচ্ছে একদম থিওরিটিক্যাল কথাবার্তা? ওয়ার্ক লাইফ ব্যালেন্স, মানে তুমি যদি আমার জিজ্ঞেস করো, আমি ওয়ার্ক লাইফ ব্যালেন্সটারে বলবো যে একটা ফালতু জিনিস, মানে সিরিয়াসলি, মানে এটা একটা মানে টার্ম, একটা ট্রেন্ডি জিনিস। মানে ওয়ার্ক লাইফ মানে ওই যে যেটা স্ট্রেস ফিল করে, আমি একটা স্ট্রেসের একটা ডেফিনেশন দেখছিলাম এক জায়গায়, মানে ওইটা আমার কাছে খুবই চমৎকার একটা ডেফিনেশন মনে হয়েছে যে স্ট্রেস আসলে কি। মানে স্ট্রেস হচ্ছে যে ওয়েন ইউ আর আনএবল টু ম্যানেজ দ্য সিচুয়েশন, দেন ইট ইজ এ স্ট্রেস। হ্যাঁ, মানে ধরো একজন খুবই ইন্ট্রোভার্ট লোক নিয়ে আসলা, হ্যাঁ, তারা তুমি কোনো কাজই দিলা না, জাস্ট বললা যে একটু হিমালয়ের সাথে কথা বলো, সে কিন্তু স্ট্রেস ফিল করবে। আসলেই করে, অধিকাংশ মানুষই আমার সাথে কথা বলতে খুব স্ট্রেস ফিল করে, যে কারণে বাবুল সাথে ডাকলেও লোকজন আসে। হ্যাঁ, সো স্ট্রেসের ডেফিনেশন যেটা, মানে আমি একটু মানে আরেকটু ডিটেল করে বলার চেষ্টা করি। সো স্ট্রেস হচ্ছে এটাই যে ওয়েন ইউ আর আনএবল টু ম্যানেজ দ্য সিচুয়েশন। তুমি মনে করো তোমাকে 5 কেজি বস্তা দিলে হয়তো তোমার স্ট্রেস হবে, আরেকজন যে 40 কেজি ক্যারি করতে পারে তারা কিন্তু 5 কেজি বস্তা দিলে সে জাস্ট
হাওয়ার উপর নিয়ে চলে যাবে। সো ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আমার কাছে এরকমই মনে হয়, মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা হচ্ছে যে তুমি আসলে কীভাবে নাও। অনেকে 8 ঘন্টা কাজ করেও স্ট্রেস হয় না, 16 ঘন্টা কাজ করেও স্ট্রেস হয় না, আবার অনেকের জন্য 1 ঘন্টা কাজ করাটা অনেকটা স্ট্রেস। সো মানে আমি ব্যাপারটা এভাবে দেখি, মানে তুমি যদি এনজয় করো আসলে, যেমন তুমি চাইলে আড্ডা মারা হয়তো সারা রাত পার করে দিতে পারবো, এটা কিন্তু স্ট্রেস ফিল হবে না। বাট আমরা কি আসলে, আমরা তো কাজ করতেছি, প্রচুর কথা বলতেছি, আমার কি কষ্ট হচ্ছে? আমি যেরকম বহু রাতে আড্ডাতে পার করছি, ফলে এইটা ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা হচ্ছে যাতে ফাঁকিবাজদের একটা টার্ম আমি দেখছি। হ্যাঁ, মানে প্রত্যেকটা অর্গানাইজেশনে যারা ফাঁকিবাজ তারা এই টার্মটা ইউজ করে। আই ডোন্ট নো তোমার সাথে মিলে কিনা। হ্যাঁ, মানে এই ব্যাপারে আমি অনেকবার লেকচার দিচ্ছি। আমি তোমার লেকচার শুনি নাই, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি যারা খুবই ফাঁকিবাজ, যারা লুকায় লুকায় থাকতে চায়, কাজ কম করতে চায়, তারা এই থিওরিটা দেয় যে আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স এনশিওর করতে হবে। তো ঠিক আছে রাসেল, তোমার সাথে অনেকক্ষণ আলাপ করলাম, আমরা গল্পে বসে তো নর্মালি কিন্তু মানে এটা তো তোমার যে মানে বাবল রেশিওর যে স্ট্যান্ডার্ড, আমি তো মনে হয় স্ট্যান্ডার্ড একটু নামাই দিলাম। কি আমি ঠিক জানি না বাবল রেশিওর স্ট্যান্ডার্ড আসলে মানে কোনোদিন বুয়েট থেকে কোনো টেস্ট করা স্ট্যান্ডার্ডাইজেশন হয়েছে কিনা, বা যে সমস্ত স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন আছে না টেস্ট হয় নাই, বাট ওগুলোর দ্বারা কখনো স্ট্যান্ডার্ডাইজ করা হয় নাই, ফলে আমি ঠিক জানি না যে ওই স্ট্যান্ডার্ডে কোথায় ছিল আর এটা কি হয়েছে। না মানে নরমালি এটা মানে তোমার চিন্তা প্রক্রিয়া আমার সংরক্ষণ করার ইচ্ছা ছিল, সংরক্ষণ করা হয়ে গেছে। সো যদি এটাই হয় তাহলে তোমার চিন্তা হয়তো স্ট্যান্ডার্ড না। হ্যাঁ ঠিক আছে। না এখানে যারা আসে মোটামুটি গেস্ট, আমি দেখছি যে তোমার তো বললামই যে আমি তো আসলে তো টুকটাক অনেক কিছু কি জানো মানে টাচ করছি, বাট অত ডিটেইল স্ট্রাকচারড কিছু জানি না। আমার কাছে তোমার চিন্তা কি ইন্টারেস্টিং লাগে, এই জন্য তোমাকে ইনভাইট করছে। তুমি নিজেরে কিছু মনে করো কি করার সাথে ঠিক আছে, অ্যাবসলিউটলি তোমার চিন্তা প্রক্রিয়া। সো আবার তুমি বসো, আমি চা খেতে খেতে শেষ করি। হ্যাঁ, এই যে মানে লাস্টে যে বিষয়টা আমরা তুললাম যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এবং এটা নিয়ে রাসেলের যে দৃষ্টিভঙ্গি, আমি এই দৃষ্টিভঙ্গিটাতে খুব মানে মজা পাইলাম, কারণ এই ধরনের এক্সপিরিয়েন্স আমি প্রায়ই করি। আলটিমেটলি তোমার যে কাজটা, সেই কাজটা যদি কেউ পছন্দ করে তখন আর সেই ব্যালেন্সের প্রসঙ্গটাও আসে না। এবং মানে যেটা বলতেছিলাম যে আমাদের এই টেকনোলজি সারাউন্ডেড পৃথিবী এবং টেকনোলজি সার্ভিলেন্সের মধ্যে আমাদের যে বসবাস, এইটার মধ্যে থেকে কোনো মানুষ যখন তার শখ নিয়ে চিন্তা করে, তার বিনোদন নিয়ে চিন্তা করে, সেই ব্যাপারটা আসলে খুব ফ্যান্টাস্টিক। এবং সেই ফ্যান্টাস্টিক ব্যাপারটা যেসব অল্প কিছু মানুষ ট্রাই করে, সেটা দিয়ে তারা জাগতিক লাইফে যখন সফল হতে আবার স্ট্রাগল করে। সো এই আনন্দ এবং স্ট্রাগলের যে একটা কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা খুব একটা মানে একজন তৃতীয় পক্ষ হিসেবে যখন আমি অবজার্ভ করি, সেটা একটা খুব বিউটিফুল ব্যাপার। সো এই বিউটিফুল ব্যাপারটা মোটামুটি ডকুমেন্টেড করতে আজকে রাসেলকে ডেকে আনা হয়েছিল, এবং আমি মনে করি যে এখানে এমন কিছু অ্যাঙ্গেল পাওয়া গেছে যে অ্যাঙ্গেলগুলো আসলে সচরাচর অন্যদের সাথে আলাপে পাওয়া যায় না। তো বাবুল রেশিওর আজকের এপিসোডটা এই জন্য আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ, সব এপিসোডই গুরুত্বপূর্ণ, কিন্তু ওই যে বললাম যে যেহেতু টপিকটা খুব ট্রেন্ডি এবং এই ফেসের মধ্যে দিয়েই সব মানুষ যাচ্ছে, তো এখানের একজন স্যাম্পল হিসেবে সফল বা সেমি সফল মানুষের প্রতিনিধি হিসেবে রাসেলের যে চিন্তা প্রক্রিয়া, সেটা আসলে বাবুল রেশিওকে সমৃদ্ধ করবে বলে আমার মনে হয়। তো আজকের মতো আলাপ এখানেই শেষ। বাবুল রেশিওতে আবার নেক্সট এপিসোডে অন্য কারোর সাথে অন্য টপিকে কথা হবে। সবাই ভালো থাকেন।